এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি, সাথে রয়েছে আমি জালাল জয়। আপনাদেরকে সরাসরি আজকে একটি আয়োজন দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছে এই মুহূর্তে হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের প্রবাসী কবি ও ঔপন্যাসিক গুলশান আরা রবির কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনা ও গুরুজন সম্মাননা অনুষ্ঠান। সাথে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী প্রকাশনা সংগঠন রজত জয়ন্তী ও সুহৃদ আড্ডা, যে প্রকাশনের 25 বছর উদযাপন করছে পাণ্ডুলিপি প্রকাশন। আমরা রয়েছে এই মুহূর্তে মোগল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হবিগঞ্জে, এবং হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে আজকের এই আয়োজনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন, আশা রাখি আপনারা আমাদের আয়োজনটুকু উপভোগ করবেন এবং শিল্প সাহিত্যের সিলেটের অন্যতম প্রকাশনী সংস্থা পাণ্ডুলিপি প্রকাশন তারা আজকে এসেছে হবিগঞ্জে তাদের এই আয়োজনে আমরা কবি সাহিত্যিকদের বক্তব্যগুলো শোনাবো এবং গুলশান আরা রবির কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনাও হবে এই আয়োজনের সাথে। থাকুন আমাদের। এগারোটা বই প্রকাশনা করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বইয়ের মধ্যে এক একটা স্বাদে পরিপূর্ণ, স্বাদে বরফ। তো আমরা আজকে আসছি, তাদের নাম না বললে না হয়, কেন মানুষ সিলেট শহর থেকে আসছি। আমাদের মাঝে অনেকটা উৎসুক ছিল। আমাদের অভিভাবক হিসাবে আমাদের সিলেটের কবিগুরু, সিলেটের কবি, অত্যন্ত সুনামধন্য, অতি আপনজন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের কবি প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত কবি কালাম আজাদ সাহেবের নেতৃত্বে এবং বাইজিদের সাথে পৃষ্ঠপোষকতায় আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। আমাদের সাথে ছিলেন একজন আমাদের সাহিত্যিকদের অত্যন্ত প্রিয়জন মানুষ, বদরুল ইসলাম। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। উনার সেই আদালত পাড়া থেকে উনি আমাদের সাথে এসেছেন। উনার আমাদেরকে প্রতিটা মুহূর্ত আমাদেরকে হাস্য উজ্জ্বল করে রেখেছেন। উনি অত্যন্ত সুমিষ্টিভাবে উনি আমাদেরকে ছোট ছোট চুটকি শুনিয়ে আমাদেরকে খুব আনন্দ দিয়েছেন। আমাদের সাথে আছেন সাদত আলিম অধ্যাপক, আমাদের সাথে আছেন নাজমুল আনসারি প্রিন্সিপাল হারবাল কলেজের, আমাদের সাথে আছেন বাসিত বিন হাবিব অধ্যাপক, আমাদের সাথে আছেন একজন অ্যাডভোকেট এবং অভিনেতা, অত্যন্ত সুদর্শন আমাদের আব্দুল মুকিত অভিবাই, অত্যন্ত সুদর্শন একজন অভিনেতা এবং ফেসবুকের মধ্যে ওনাকে আরও বেশি স্মার্ট লাগে। এবং আমাদের সাথে আছেন সালেহ আহমদ, একজন বিশিষ্ট লেখক এবং আমাদের সহধর্মী শ্বশুরবাড়ি হবিগঞ্জ। আচ্ছা, সেটা জানতাম না। আমাদের সালেহ আহমদ সাহেব একজন বিশিষ্ট গবেষক, লেখক। উনার সাথে উনার সহধর্মিনী অধ্যাপিকা উনি আসছেন। আমাদের সাথে আছেন মুফিক মোহাম্মদ, সে নাগরি, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নাগরি যে আছে শিলালিপি সেই নাগরি লিপির সে হচ্ছে সভাপতি এবং বাংলাদেশ গ্যাস অফিসের সে ঊর্ধ্বতন কর্মকর্তা। তারপরে আছেন জীবন কৃষ্ণ সরকার, একজন স্কুল শিক্ষক, যিনি মানুষকে কারিগর বানানোর হাতিয়ার মানিকর করেন। আছেন জেনারেল ইসলাম, স্টাফ রিপোর্টার অফ সিলেট মেহর পত্রিকা এবং সে গল্পকার, লেখছি নাম। এরপর আমাদের সাথে আছেন জাফর মোহাম্মদ সালেহ, একটা উদীয়মান সাংবাদিক, কবি জাফর মোহাম্মদ। আমাদের সাথে আছেন সিরাজ আহমদ সাহেব, যিনি আমেরিকা থেকে এই বাইজিদ মোহাম্মদ ফয়সলের সাথে উনার একটা নিবিড় সম্পর্ক। উনি সেই আমেরিকা থেকে সিলেট থেকে হবিগঞ্জ, যে একটা মেলবন্ধন, মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি না হলে এইভাবে হতে পারে না। আর আমার ভাই উনি আমার দূরে যায় মলিবাজারের সম্ভ্রান্ত বংশের মানুষ, মোস্তফাপুরের চৌধুরী সাহেব, আমার সৈয়দ কামাল আহমদ সাহেব, উনি আসছেন মলিবাজার থেকে, সবচেয়ে কাছ থেকে উনি আসছেন মলিবাজার টু হবিগঞ্জ। আসেন জাহান আরা জায়গিদার, উনি বিশিষ্ট লেখক আছেন আমাদের সাথে। কবি আমাজাদ সাহেব বলছি আগে, আবারও বলছি, উনি আমাদের উস্তাদ, গুরু, আমাদের অভিভাবক। উনি আমাদের কাছে থাকায় আজকে আসার পথে আজকের প্রোগ্রামটা ওভারঅল আমাকে উকিল সাহেব বলছেন যে উকিল সাহেব টাইটেল দিয়েছেন উজিরে আজম, সুতরাং উজিরে আজম যথার্থ।
আজকে সব সময়ে উনাকে না হলে সিলেটের কোনো প্রোগ্রামই সুলোচনা পূর্ণ হয় না। যাই হোক, এখন আমরা এই যে বাইজিদ মাহমুদ ফয়সালের এই যে ব্যক্তিগত কতটুক মানুষের সাথে তার নিবিড়তা থাকতে পারে, কতটুক মানুষের সাথে তার ভালোবাসা থাকতে পারে, কতটুক আন্তরিকতা থাকতে পারে, সেটাই তার উৎকৃষ্ট প্রমাণ। আমার মনে হয় আজকে বাইজিদ মাহমুদ ফয়সাল আরো 50 জন মানুষকে আনতে পারতেন। আমার কাছে অনেকগুলো ফোন আসছিল, আপনারা যাচ্ছেন, আমরা তো খবর পেলাম না, কিংবা আমরা তো ইনভাইট পাইলাম না। আমি বিশ্বাস করেন, উজিরে আজম সৌজন্যে বলছি, আরো 50 জন মানুষ উনি আনতে পারতেন। জানি না কি জন্য আনলেন। আমি আমার লেখিকাকে বলবো, আপনি বাইজিদ মাহমুদকে পুরো সবাই দিতে পারতেন, যদি উনি হয়তো 100 মানুষ আনতে পারতো। উনার অত ভক্ত মানুষ, এবং হবিগঞ্জ আমাদের কাছে কেউ দূরে নয়, এবং এখানে যথেষ্ট বয়স্ক মানুষ এসেছেন। কেন এসেছেন? বাইজিদ মাহমুদের পরিচয়, বাইজিদ মাহমুদের জন্যে, এবং আপনাকে সম্মান জানাবার জন্যে। আপনি বই পুস্তক আমরা পড়ছি না, কিছু দেখছি, কিন্তু আপনার এই বইয়ের মধ্যে যে ম্যাজিক আছে সেটার জন্য মানুষ এখানে আসছে, এবং আপনার জন্য এখানে দেখা আমরা খুশি হলাম। আপনার এইরকম 11টা বই প্রকাশনা করছে একটা প্রতিষ্ঠান থেকে। তো এখন এই মুহূর্তে আমি আমাদের কাছে বলবো যে আমাদের এই লেখিকা, উনি যুক্তরাজ্য প্রবাসী, উনি অত্যন্ত সাবলীলভাবে লিখে যাচ্ছেন। তো উনি লেখার মধ্যে আমি দেখছি মন যার শাওনের মেঘ, মন যার শাওনের মেঘে একটা বই লিখেছেন। এরপরে এই বইটার মধ্যে একটা প্রেমকে নিয়ে ঘটনা, এখানে শফিক নামে একটা ছেলে ছিল, ইত্যাদি ইত্যাদি। সে কারণ শিরিন একটা নায়িকা, তাদেরকে নিয়ে কাহিনীটা লেখা হয়েছে। এরপরে পারিবারিক জীবনের নৈতিক পরিচর্যা, এটা হচ্ছে এখন তো একটা ইসলামিক ধারণার উপরে, এটা আমাদের জীবনে প্রত্যেক জীবনে চলে। কেননা ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেখানে এইটার পারিবারিক জীবনে এটার প্রয়োজন আছে। উনি এটা এই ফিলোসফিতে লিখেছেন। আরেকটা লিখেছেন কবিতার বই মাধুরী রাতের বাতায়ন, এটা কবিতার বই। এখানেও তিনি অতীতের স্মৃতি, অতীতকে ধরে আনছেন, অতীত কি ছিল এই অতীতকে উনি স্মরণ করছেন, অতীতের রোমন্থন করেছেন। আরেকটা বই লিখেছেন মানবিক মূল্যবোধে ইসলামের বিকাশ, মানবিক মূল্যবোধ বিকাশে ইসলাম। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমাদের মানবিক মূল্যবোধ যে হচ্ছে সবচেয়ে বড় মানবিক মূল্যবোধের মাধ্যমে আমাদের ইসলাম আমাদের এই ব্যাপারে আমাদের অনেকগুলা গাইডলাইন দিয়েছে। সেটার উপরে তুমি লিখেছেন যে প্রত্যেক মানুষও রিজেক্ট আল্লাহ তাআলার পক্ষে নির্ধারিত, সেই নির্ধারিত কাজ করতে গেলে সেই ইসলামী মূল্যবোধের উপরে আমাদের চলতে হবে। আরেকটি বই লিখেছেন যুদ্ধ দিনের ভালোবাসা, এটা উপন্যাস বই। এখানেও তিনি শক্তিমান লেখকের পরিচয় দিয়েছেন। তার উপন্যাসের মধ্যে আপনার অনেকগুলা প্লট এসেছে, যেগুলো হচ্ছে শক্তিশালী চরিত্র, কৌণিক প্রেম, ভালোবাসা, গভীর ইত্যাদি নিয়ে উনি লিখেছেন। এখানে ফয়সল এবং দীপ্তির একটা প্রেমের চিত্র তুলে ধরেছেন। নায়ক এবং নায়িকা দীপ্তির এবং ফয়সালের প্রেম বিষয়ক একটা কবিতা। উনার মধ্যে প্রেমও আছে, ইসলামও আছে, ধর্ম আছে। একজন লেখক, উনি বহুমাত্রিক লেখক, উনার মধ্যে বিচিত্রতা রয়েছে। আরেকটা লিখেছেন রোমান্টিক উপন্যাস, সেটা হচ্ছে বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম। নামই তো একটা রোমান্টিকতা, বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম। এখানেও রুবি, গুলশান আর রুবির অনবদ্য একটা রোমান্টিক উপন্যাস। এখানের মধ্যে তিনি বিলকিস এবং শিহাবের প্রেমের কথা সুন্দরভাবে রোমান্টিকতায় গড়ে তুলেছেন। এবং এরপরে লিখেছেন মানব জীবনে সাফল্যের স্বরূপ। মানব জীবন সাফল্য কি? মানব জীবন সাফল্য হচ্ছে সেটা শুধু কেবলমাত্র এই দুনিয়াবি হাসিল নয়, এখানে যে আখেরাতেরও আশীর্বাদটা আছে, সেখানের মধ্যে যদি আমরা ঢুকতে পারি, সেটাই হচ্ছে আসল হাসিল হওয়ার মানব জীবনের সাফল্যতা, এবং ইহকাল ও পরকালের জন্য আমাদের নাজাতে কাফি। এবং তারপরে লিখেছেন 8 নম্বর বই হৃদয়ে পুরা আর্তনাদ, এটাও একটা কবিতার বই। এখানে গুলশান আরা রবি অত্যন্ত জনবাদী কবি। উনি অত্যন্ত মরমীভাবে, অত্যন্ত হৃদয়কে উজাড় করে উনি হৃদয়ে পুরা আর্তনাদের কথা বলেছেন। এখানে মহান স্বাধীনতা সংগ্রামী বীর নারীদের বিজয়গাথা, এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেননা আমাদের এই স্বাধীনতা আমাদের পুরুষের সাথে সাথে কৃষক শ্রমিক জনতার সাথে নারীদেরও ভূমিকা ছিল অসামান্য। তো এই নারীরা এখানে শহীদ হয়েছেন, এখানে বীরাঙ্গনা হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের কথা নিয়ে এখানে হয়েছে। তাই আমি বলবো সর্বোপরি একটা সৃজনশীল মাননশীল সাহিত্য যাকে বলা হয়, দুটো অংশ সাহিত্য ইজ ডিভাইডেড ইন 2 পার্টস, একটা মাননশীল, একটা সৃজনশীল। উভয়ের সংমিশ্রণ, উভয়কে একটা সেতুবন্ধন করতে পেরেছেন গুলশান আরা রুবি। আমি আশা করব গুলশান আরা রুবি আগামী দিনে তার আরও সৃষ্টিশীলতা আমাদের সিলেটের মুখকে উজ্জ্বল করবে। পাণ্ডুলিপির সেই সত্ত্বাধিকার নয়, পাণ্ডুলিপির আমরা যারা
অনুরক্ত, পাণ্ডুলিপির প্রতি যারা আমরা শ্রদ্ধাশীল এবং আমরা যারা পাণ্ডুলিপির উপরে অনেকটা বিশ্বস্ততা অর্জন করি, আপনিও সেখানে সেই বিশ্বস্ততার আলোকে আগামীতে আরও সুন্দর সুন্দর বই আনবেন এবং আমরা আশীর্বাদ করব আপনার এই প্রবাসী জীবন চিত্তের সাথে বৃত্তের সম্পর্ক আরও বড় হোক, আরও সুন্দর হোক, আপনি আরও সফলতা লাভ করুন, আপনার সাংসারিক জীবন, আপনার ব্যক্তিময় জীবন আরও আলোকিত হোক। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেলাল আহমদ চৌধুরী ভাইকে। এবার আজকে আমাদের যাকে নিয়ে এই আয়োজন, গুলশান আরা রবি, যুক্তরাজ্যের প্রবাসী কবি ও ঔপন্যাসিক, ওনাকে নিয়ে মূল প্রবন্ধ পাঠ করবে আজকের অনুষ্ঠানের উপস্থাপক আবু জাফর। আবু জাফরকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মূল প্রবন্ধ শুরু করার আগে আমাদের আজকের অনুষ্ঠান যাদের উপস্থিতিতে অলংকৃত হয়েছে তাদের নাম ঘোষণা করছি। আমাদের আজকের উপস্থিতিতে আছেন জনাব কালাম আজাদ, কবি ও শিক্ষাবিদ; জনাবা গুলশান আরা রবি, কবি, গল্পকার ও ঔপন্যাসিক। উপস্থিত আছেন জনাব সালেহ আহমদ, কবি ও গল্পকার। উপস্থিত আছেন বেলাল আহমদ চৌধুরী, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট। উপস্থিত আছেন কারি মাওলানা কামরুল হুদা, বিশিষ্ট সমাজকর্মী। উপস্থিত আছেন অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সমাজসেবী ও সংগঠক। উপস্থিত আছেন সৈয়দ কামাল আহমদ বাবু, লেখক ও গবেষক। উপস্থিত আছেন জনাবা জাহানারা জায়গিরদার, কবি ও সমাজকর্মী। উপস্থিত আছেন জনাবা সৈয়দা হাসনা আক্তার, কবি ও সমাজকর্মী। উপস্থিত আছেন বাসিত ইবনে হাবিব, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। উপস্থিত আছেন শাহাদাত আলিম, কবি ও শিক্ষক। উপস্থিত আছেন নাজমুল আনসারি, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল মুকিত ওপি, কবি ও সংগঠক। উপস্থিত আছেন মফিক মোহাম্মদ, নাগরিক গবেষক, প্রাবন্ধক ও সংগঠক। উপস্থিত আছেন জীবন কৃষ্ণ সরকার, কবি ও শিক্ষক। উপস্থিত আছেন মাহফুজা আক্তার, কবি ও শিক্ষক। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমরা আমাদের মূল প্রবন্ধে চলে যাচ্ছি। গুলশান আরা রবি, সাহিত্যে মননশীল স্বপ্নচারিণী। গুলশান আরা রবি একজন শক্তিমান কথাশিল্পী। বিশ্বের বাংলাভাষী পাঠকের কাছে তার প্রবন্ধ, কবিতা, গল্প, গান এবং উপন্যাস ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তার গল্পের প্লট, কাহিনীর বুনন, শক্তিশালী চরিত্র, কৌণিক প্রেম, গভীর সামাজিক বিশ্লেষণ, মানসিক আনন্দ, উপন্যাসের গভীর চিত্রায়ন। তিনি গল্প বলে যান পাঠকের হৃদয়ের একান্ত কাছের কথক হয়ে। তার উপন্যাস পাঠ মানেই মনের শুকনো গলিতে রসানন্দের ফোয়ারা বইতে দেওয়া। মানুষের জন্য ভালোবাসাই লেখকের মূলধন। মানুষের ভালোবাসাই লেখককে তার সৃষ্টির আনন্দ পেতে উদ্বেলিত করে। এজন্য তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার ও প্রাবন্ধিক। তার নিরলস সাহিত্য চর্চার মাধ্যমে তিনি সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। প্রবাস থেকেও তিনি শেকড়ের টানে বাংলা ভাষায় তার অমর সৃষ্টিকর্ম রচনা করে যাচ্ছেন। তার মেধা, মনন ও কর্মশৈলী শিল্পচিন্তার আপন ভুবনকে আলোকিত করছে। গুলশান আরা রবি বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হাজী মোহাম্মদ আব্দুর রহিম ও মা তৈয়বুন্নেসা খানম। তিনি কৈশোরকাল থেকেই লেখালেখি করে যাচ্ছেন। ইতিমধ্যে তার মন যার শাওনের মেঘ, পারিবারিক জীবনের নৈতিক পরিচর্যা, মানবিক মূল্যবোধ বিকাশে ইসলাম, যুদ্ধদিনের ভালোবাসা, মাধুরী রাতের বাতায়ন, বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম, মানব জীবনে সাফল্যের স্বরূপ, হৃদয়পুরা আর্তনাদ এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাথা নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিটি গ্রন্থেই তিনি সৃজনশীলতার স্বকীয় নির্মাণের উজ্জ্বল
চিদাভাস লক্ষ্য করা যায়। কবি ঔপন্যাসিক গুলশান আরা রুবির সাহিত্য মানস তার সৃজনশীলতায় নিপুণভাবে ফুটে উঠেছে। তার শিল্পচিন্তার আপন ভুবনকে জানতে হলে তার সৃষ্টিশীলতা একান্ত প্রয়োজন। ব্যক্তি মানুষ এবং সাহিত্য মানুষ দুটি আলাদা সত্তা হলেও ব্যক্তি মানুষই সাহিত্যের মধ্যে প্রতিভাত হয়। গুলশান আরা রুবি তার বাস্তব প্রতিচ্ছবি। তার সাহিত্য মানুষকে উপলব্ধি করতে আলাদাভাবে প্রতিটি সৃষ্টির সাথে নিবিষ্টতা প্রয়োজনীয়। এই অভিপ্রায় থেকে নিম্নে তার গ্রন্থগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা করা হলো। মন যার শাওনের মেঘ। মন যার শাওনের মেঘ গুলশান আরা রুবিও তিনি তার সৃষ্টির সফল স্বাক্ষর রেখেছেন। উপন্যাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজে গিয়ে পরিচয় ঘটে শিউলি আর রুকসানার। শিউলি শফিককে ভালোবাসে, একই সময়ে রুকসানাও জানায় তার মনের কথা। শফিক সিদ্ধান্ত নিতে পারে না, সে মায়ের শরণাপন্ন হয়। একদিন মায়ের চিঠিও আসে। স্বাধীন দেশের সদ্য রাজাকার শিউলিকে তার ছেলের বউ করতে চায়। শিউলির পথ আগলে দাঁড়ায় রাজাকার পুত্র জুলহাস। সে শিউলিকে বিয়ে করতে চায়। শিউলির চাচা শরাফত আলী তা মেনে নিতে পারে না। তিনি হুঙ্কার দিয়ে ওঠেন, তার ভাতিজিকে কিছুতেই রাজাকারের পুত্রবধূ হতে দেবেন না। এক চরম ঘটনাক্রমে শফিককে ঢাকা ফিরতে হয়। তারপর কেটে যায় 7 বছর। এই 7 বছর শফিকের সঙ্গে পরিচয় হয় শিরিনের। কিন্তু কেই শিরিন? শিরিনকে জানতে হলে পাঠককে এক নিঃশ্বাসে পড়ে নিতে হবে মন যার শাওনের মেঘ। ঔপন্যাসিক গুলশান আরা রুবি অকৃত্রিম মুনশিয়ানায় এঁকেছেন চরিত্রগুলো। সরস গল্প নির্মাণে তিনি এগিয়ে নিয়েছেন কাহিনী চিত্র। তার ভাষা ও বর্ণনা প্রাঞ্জল। শিরিন ও শফিকের গল্প ধরেই এগিয়ে যায় উপন্যাসের কাহিনী। পারিবারিক জীবনে নৈতিক পরিচর্যা। পারিবারিক জীবনে নৈতিক পরিচর্যা গ্রন্থটি কোরআন সুন্নাহর আলোকে রচিত একটি গবেষণা গ্রন্থ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আদর্শ জীবন গঠনে পরীক্ষিত ধর্ম ইসলাম। যুগে যুগে তা প্রমাণিত। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষকে ঐশিক আলোর দিকে আহ্বান করেছেন। ইসলাম সাধারণ মানুষের পছন্দে আসেনি, স্বয়ং আল্লাহ ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে নির্বাচন করেছেন। আমরা ইসলামের আলোকে আমাদের জীবন গঠনের জন্য চাই প্রতিনিয়ত আত্মপরিচর্যা। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের কল্যাণ। লেখক গুলশান আরা রুবির সৃষ্টিশীলতা সকল ধারায় বিস্তৃত। বক্ষমান গ্রন্থটি তার যথার্থ প্রমাণ। গ্রন্থের মাধ্যমে তার গভীর অধ্যয়ন, অনুশীলন ও ইসলামকে জানার অদম্য আগ্রহ প্রকাশ পেয়েছে। এটা তার অসাধ্য পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। এছাড়া একজন সত্যসন্ধানী লেখক হিসেবে এই গ্রন্থ তাকে অনবদ্য পরিচয় করেছে। ধর্মীয় গবেষণা ভিত্তিক ক্ষেত্রে তার অনন্যতা প্রতিষ্ঠিত করেছে। লেখক গুলশান আরা রুবি এই গ্রন্থের বিষয়বস্তুকে 10টি অধ্যায়ে সুবিন্যস্ত করেছেন। এর মধ্যে 10ম অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। লেখক তার ধীশক্তি কাজে লাগিয়ে মানব জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এবং নির্বাচিত করেছেন। হাদিসগুলোর চর্চা পাঠককে অবশ্যই কামিয়াব করবে। মাধুরী রাতের বাতায়ন। গুলশান আরা রুবির প্রথম কাব্যগ্রন্থ মাধুরী রাতের বাতায়ন। কাব্যগ্রন্থে কবি গুলশান আরা রুমি তার অতীত দিনের স্মৃতি খুঁজে বেরিয়েছেন। কবিতায় তিনি খুঁজে পেয়েছেন তার শৈশব, কৈশোর, প্রেমময় সংসার জীবন। মানবিক সম্পর্কের মধুর বন্ধন তার কবিতায় গভীর দোদনা তৈরি করেছে। এছাড়া তার কবিতায় গভীর জীবনবোধের পরিচয় পাওয়া যায়। কবি গুলশান আরা রুবির কবিতা কণ্ঠ রোমান্টিক ও আধ্যাত্মিক। তিনি প্রতীকী রোমান্টিসিজম ব্যবহার করে তার কবিতায় সুফি ঘরানার স্বরকে প্রতিষ্ঠিত করেছেন। মানবতাবাদী এ কবি একেশ্বরবাদকে তার কবিতার বিষয় হিসেবে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন। উপমা ও ছন্দের মধুর অলঙ্কার তার কবিতাকে নান্দনিক করে তুলেছে। কবিতার পাঠক মাত্রই তার কবিতার রস আস্বাদনে গভীর অনুরাগ অনুভব করবেন। তার কবিতার ভাষা সরল ও মাধুর্য লহরী বিন্যাসিত। পাঠক হৃদয়ে ভালো লাগার মধুর অনুরণ সহজেই ছড়িয়ে দেবে। কবি গুলশান আরা কাব্য মানুষ তার ব্যক্তি প্রতিভার স্বকীয়তাকে বলছে। কবিতায় তিনি প্রজ্জ্বল, স্বাচ্ছন্দ্য, প্রাণবন্ত এবং উদ্যমী। তার কাব্যগ্রন্থাস্বাদনে পাঠক গভীর জীবনবোধ,
মানবতাবোধ, সার্বজনীন বিশ্বাস এবং রোমান্টিসিজমের রসে সিক্ত হবেন। কবিতার পরতে পরতে মিশ্রিত আধ্যাত্মিকতা পাঠকের বিশ্বাসে উদ্বেলিত করবে নিঃসন্দেহে। মানবিক মূল্যবোধ বিকাশে ইসলাম। এটি গুলশান আরা রুবির দ্বিতীয় ধর্মীয় গ্রন্থ। কুরআন সুন্নাহর আলোকে রচিত এই গ্রন্থে মানুষের নৈতিক চরিত্রের বিকাশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লিপিবদ্ধ হয়েছে। একজন মানুষের নৈতিক চরিত্র বিকাশে ইসলাম কতটুকু গুরুত্ব প্রদান করে তারই স্বচ্ছ রূপ এই গ্রন্থে আলোকপাত করা হয়েছে। গ্রন্থটি লেখক গুলশান আরা রুবির পুঙ্খানুপুঙ্খ একটি গবেষণা কর্ম। কোরআন ও হাদিসের মূল্যবান তত্ত্ব ও উপাত্ত নিয়ে অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে গ্রন্থটি রচনা করেছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানুষের নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করেছে। এর জন্য মৌলিক নীতিমালাও বলে দিয়েছে। লেখক গুলশান আরা রুবি মানুষের মধ্যকার মূল্যবোধের বিকাশে ইসলামের গুরুত্ব অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। গভীর অধ্যয়ন, নিষ্ঠা এবং অজানাকে জানার অদম্য আগ্রহ প্রবণতা লক্ষণীয় গ্রন্থের পরতে পরতে। যুদ্ধদিনের ভালোবাসা। গুলশান আরা রুবি একজন শক্তিমান কথাশিল্পী। বিশ্বের বাংলাভাষী পাঠকের কাছে তার গল্প উপন্যাস ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তার গল্পের প্লট, কাহিনীর বুনন, শক্তিশালী চরিত্র, কৌণিক প্রেম, গভীর সামাজিক বিশ্লেষণ, মানসিক আনন্দ উপন্যাসের গভীর চিত্রায়ন। তিনি গল্প বলে যান পাঠকের হৃদয়ের একান্ত কাছের কথক হয়ে। তার উপন্যাস পাঠ মানেই মনের শুকনো গলিতে রসানন্দের ফোয়ারা বইতে দেওয়া। মানুষের জন্য ভালোবাসাই লেখকের মূলধন। মানুষের ভালোবাসাই লেখককে তার সৃষ্টির আনন্দ পেতে উদ্বেলিত করে। বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম। বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম গুলশান আরা রুবির অনবদ্য রোমান্টিক উপন্যাস। সমাজের উঁচুতলার মানুষ কিভাবে তার সমস্তরের সাধারণ মানুষকে নিষ্পেষ করে তুলেছেন। উপন্যাস রচনায়ও তিনি স্বাচ্ছন্দ্যবোধ নীতি দ্বারা দারুণভাবে প্রভাবিত। বলিল সময়ের স্রোতে বহমান চরিত্রগাথা। এরপরে রয়েছে মানব জীবনে সাফল্যের স্বরূপ। গুলশান আরা রুবি একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক হিসাবে তিনি সমধিক পরিচিত। তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি মননশীল চেতনায় ঋদ্ধ একজন ঐতিহ্য সন্ধানী লেখক। এই ঐতিহ্য সার্বজনীন জীবন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার দার্শনিক চিন্তাধারার জীবন ও জগৎ সম্পর্কে একটি গভীর অনুধ্যায়ের অন্তরঙ্গ খুলে দেয়। কাল প্রবাহে তার চিন্তা চেতনায় হয়ে উঠছে জীবনবোধের সার্থক উচ্চারণ। গুলশান আরা রুবি সিলেট বিভাগের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হাজী আব্দুর রহিম ও মা তৈয়বুন্নেসা খাতুন লেখক লন্ডন প্রবাসী। প্রবাসে অবস্থান করলেও তিনি সাহিত্য চর্চায় নিজেকে নিবিষ্ট রেখেছেন স্বকীয়তায়। তার সাহিত্য চর্চায় তার গতিময়তা, পরিশ্রম প্রিয়তা এবং সৃজনশীলতার বিকাশ ঘটেছে। তার রচিত প্রতিটি গ্রন্থে মানব জীবনের সাফল্যের স্বরূপ। গ্রন্থটি তার সার্থক দর্শন চিন্তার বহিঃপ্রকাশ। এ গ্রন্থে তার আত্মপরিচয় স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে। হৃদয়পুরা আর্তনাদ। কবিতা তো হৃদয়ের গহীনের অব্যক্ত কথা। ছন্দের আবহে তার গদ্যের পাতা বহে এর সুগভীর চলা। কবিতা তাই হৃদয়ের আকুতি, আবেদন এবং অনাকাঙ্ক্ষিত চাওয়া। কবিতার মধ্যেই আছে জীবনের আনন্দ। কবিতা বেঁচে থাকার এক টুকরো প্রেরণার হীরকখণ্ড। জীবনের দর্শনে এর প্রকাশে ভিন্নতা নিরূপিত হলেও কবিতার আহ্বান কাল থেকে কালান্তর জাগরুক থাকে মানব মনে। কবিতাই হয়ে ওঠে জীবনের ভাষা। এ ভাষাকে রপ্ত করে কবিরা হয়ে ওঠেন অমর এবং অক্ষয়। কবি গুলশান আরা রুবি একজন জীবনবাদী কবি। তিনি জীবনকে ধারণ করে তার বুকে। এ ধারণ করা তার কবিতায় জীবন্ত হয়ে ওঠে। সৃজনের আনন্দ তাকে দেয় অপার ও প্রশান্তির ধারা। তিনি গেয়ে চলেন জীবনের গান। এই গানে ভেসে আসে জীবনকে খুঁজে নেওয়ার তীব্র এক প্রেষণা। তিনি একজন সার্থক কবি। তিনি নিজের ভাষায় কবিতা লেখেন। কবিতার ব্যাকরণের বাইরে গিয়ে তিনি রচনা করেন এক বিস্ময়ের জগৎ। এখানেই তার এবং তার কবিতার স্বতন্ত্র। হৃদয়পুরা আর্তনাদ কাব্যগ্রন্থ তার সার্থক বহিঃপ্রকাশ। মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাথা। গুলশান আরা রুবির শেকড়ের সাথে তার বসবাস। সাহিত্যের বিস্তৃত জীবনধারায় তিনি উপলব্ধি করেন সত্যকে। তার মননজাত
বিবেচনাবোধ, শেষ পর্যন্ত অনুসন্ধানী জৈবনিক বাস্তবতাকে প্রগাঢ় করে তোলে। প্রবাসী জীবনের কর্মব্যস্ততার শৃঙ্খল থেকে বের হয়ে তিনি সাহিত্য চর্চাকে নেন আপন করে। সৃষ্টিতেই তিনি সমুজ্জ্বল জীবনের খোঁজে মগ্ন থাকেন। কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস কিংবা গবেষণা প্রতিটি ক্ষেত্রেই তার প্রতিভার বিচ্ছুরণ ফুটছে সমানভাবে। মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাথা গ্রন্থটি তার মৌলিক গবেষণা গ্রন্থ। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাহিত্যে এক নতুন সংযোজন। মহান মুক্তিযুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি নারীরাও অসামান্য অবদান রেখেছেন। তারা কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কেউ কেউ মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তারা প্রত্যেকেই আমাদের জাতীয় বীর, তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। এটি একটি ধ্রুব সত্য। কবি, গবেষক ও ঔপন্যাসিক গুলশান আরা রবি মহান মুক্তিযুদ্ধে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা নারীর জীবন, কর্ম ও অবদানকে তুলে ধরেছেন। মর্যাদা আর জীবনের ভয়কে উপেক্ষা করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। গবেষক অত্যন্ত যুক্তির নিরিখে ঐতিহাসিক বাস্তবতার তথ্যের নিঘরে সকল বীর নারীদের জীবনকর্ম ও ত্যাগকে তুলে ধরেছেন। লেখক বৃহত্তর সিলেট বিভাগের মানুষ বাস্তবতায় সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারীদের কথা তুলে আনতে সচেষ্ট হয়েছেন। এই গ্রন্থ প্রজন্মের পর প্রজন্মকে যেভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লোমহর্ষক বিভৎস ঐতিহাসিক দিককে স্মরণ করিয়ে দেবে, তেমনই তারা এই থেকে শিক্ষা নিয়ে একটি সোনার বাংলা গঠনের প্রক্রিয়ায় প্রত্যয়ী হবে। পাশাপাশি এ সকল বীর মুক্তিযোদ্ধা নারীদের প্রতি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আমাদের দেশপ্রেম, মানবিকতা, ন্যায়বোধ ও কল্যাণকামিতা। গ্রন্থটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে চোখের সামনে ধরিয়ে দেবে। আশা করছি গ্রন্থটি পাঠে সবাই উপকৃত হবেন। গুলশান আরা রবি তার বহুমাত্রিক প্রতিভার দ্বারা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যে তার মরণশীল অগ্রযাত্রা সুদূরের হাত ছানি দিয়ে ডাকছে। সাহিত্য এবং প্রবাস দুটি প্রান্তিক বিষয়কে একীভূত করে তিনি সাহিত্যাকাশে নিরন্তর ছুটে চলেছেন। তার কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গান মূলধারার সাহিত্য চেতনার প্রতিনিধিত্ব করবে। তার সামগ্রিক সাহিত্যই সময়ের আবর্তনে অন্বেষণ। সকলের কাছ থেকে লেখকের জন্য একটি জোর করতালি প্রত্যাশা করছি। সম্মানিত সুধীবৃন্দ, কিছুটা হলেও আপনাদের ঘুম তাড়িয়ে দিতে পেরেছি। আর মনে করছি সম্মানিত সুধীবৃন্দ, এবারে শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আল আমিন সালমান, লেখক ও সাংবাদিক। আল আমিন সালমানকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাণ্ডুলিপি প্রকাশনের রজত জয়ন্তী ও যুক্তরাজ্য প্রবাসী কবি গুলশান আরা রবির রচিত বইয়ের উপর পাঠ আলোচনায় আজকের সবার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে পাণ্ডুলিপি প্রকাশনের সাথে সম্পর্কটা আমার 2017 সাল থেকে। তখন আমি সিলেটে এসেছিলাম পড়াশোনার জন্য, তারপর 2021-এ আমার পড়াশোনা শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু পাণ্ডুলিপি প্রকাশনের সাথে আমার সম্পর্ক রয়ে গেছে। তো পাণ্ডুলিপি প্রকাশন একটি সিলেটের মধ্যে একটি সৃজনশীল প্রকাশনী সংস্থা এবং তাদের যে প্রকাশনের যে বইয়ের গুণগত মান এবং তারা যে ধরনের বই প্রকাশ করে আসলেই সত্যি প্রশংসার দাবিদার। আর আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সবার প্রিয় বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক গুলশান আরা রবি আপা। তো আপার সাথে পরিচয় আমার 2017 সাল থেকে, যদিও 2017 সালের পর পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে কোনোদিন আমার দেখা হয়নি। এই বছর প্রথম দেখা হয়েছে। তবে ওনার যতগুলো
বই আছে এবং হচ্ছে ওনার যে লেখালেখি সবগুলোই কিন্তু এখন আমি এবং বায়েজিৎ ভাই মিলেই আমরাই বিষয়গুলোকে দেখাশোনা করি এবং হচ্ছে ওনার নামে কিন্তু আমাদের সুনামগঞ্জে একটি রাস্তার নামকরণ হবে এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে ওনার নামে কিন্তু আমাদের সুনামগঞ্জে টাঙ্গর পাড়ে একটি রাস্তার নামকরণ করা হবে। এছাড়াও আমাদের যে এই মধ্যনগর উপজেলা যেটি আছে, যেটি টাঙ্গর পাড়ে একদম টাঙ্গর পাড়ে এবং একটি দ্বীপ উপজেলা, সেই উপজেলাতে আমরা একটি উনার নামে পাঠাগার প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং একজন জমিদাতা উনার পাঠাগারের জন্য 3 শতক জমি উনি ডোনেশন করেছেন এবং পরবর্তীতে আমরা এটার কার্যক্রমকে নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি এবং সেই সাথে আমাদের কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগার, যেটা আমাদের বংশীকুণ্ডাতে অবস্থিত, আমাদের মধ্যনগরের একটি পাঠাগার, একমাত্র মধ্যনগরের পাঠাগার, সেই পাঠাগারে কবি গুলশান আরা রুবির নামে একটি কর্নার রয়েছে, যেখানে উনার লেখা বই এবং আমাদের বৃহত্তর সিলেটের যারা গুণী লেখক আছেন তাদের বই সংরক্ষিত আছে। এবং এই পাঠাগারের প্রতিষ্ঠাতা আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন কবি জীবন কৃষ্ণ সরকার, আপনারা সবাই চিনেন। তো আমার কথা হচ্ছে যে গুলশান আরা রুবির যে লেখার ধরন, উনি উনার কলমের খুঁছায় উনার যে মনের ভাব এবং উনার মধ্যে যে আবেগ এবং হচ্ছে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র এবং বেসিক্যালি আমাদের সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সবকিছু উনি উনার লেখালেখিতে তুলে ধরেছেন। এবং এছাড়াও উনি বর্তমানে কিন্তু বাংলাদেশ লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের কিন্তু ফেলোশিপ মেম্বার এখন বর্তমানে উনি। তো এছাড়া উনি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এবং উনি হয়তো দেশের বাহিরে থাকার কারণে এই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না, সেহেতু আমাকে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে হয়। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তো আমার মূলত কথা হচ্ছে গুলশান আরা রুবি একজন বহুমাত্রিক প্রতিভাধর, বিচক্ষণ এবং সমাজচিন্তক এবং একজন সৃজনশীল লেখক। তো পাণ্ডুলিপি প্রকাশন এবং হচ্ছে কবি গুলশান আরা রুবির উত্তরোত্তর সফলতা কামনা করে এবং আপনারা যারা আজকে আমাদের এইখানে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল আমিন সালমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন জেনারুল ইসলাম, কবি ও সাংবাদিক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট থেকে আমরা যারা এসেছি, দীর্ঘ সময় ধরে আমাদের অপেক্ষা, তার অপেক্ষার প্রহর শেষে আমরা আপনাদের নিয়ে বসতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আর আজকে মূলত আয়োজন আমাদের দেখা যাচ্ছে যে 2টা অংশে সাজানো। একটা হচ্ছে আমাদের সিলেটের সুপ্রতিষ্ঠিত এবং সিলেটের সর্বপ্রথম দিক দিয়ে যারা প্রকাশনা শুরু করেছিলেন, সেই প্রথম দিক দিয়ে প্রকাশনা পাণ্ডুলিপির আজকে 25 বছর পূর্তি। সেই সাথে আমাদের সিলেটের কৃতি মানুষ, যিনি সুরমার পাড়ে জন্মগ্রহণ করে ট্যাম্পসের গান গায়, ট্যাম্পসের পাড়ে দেখেও যিনি সুরমার গান গায়, আমাদের সবার প্রিয় উপন্যাসিক গুলশান আরা রুবি আপু। একসাথে আজকে আমরা 2টি প্রোগ্রাম উপভোগ করতে পারছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কবি কালাম আজাদ স্যারকে, যিনি এই বয়সেও এসেও, এই সময়েও এসেও আমাদের 80 কিলোমিটার আমাদের সাথে জার্নি করে এসেছেন। আমরা যে মানুষটিকে সিলেট শহরের অলিতে গলিতে প্রাণবন্ত দেখি, সিলেট ছাড়িয়ে হবিগঞ্জে এসেও তিনি অত্যন্ত প্রাণবন্ত আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকেও ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যারা সিলেট থেকে এসেছেন, আপনারা যারা জানেন, চিনেন, সিলেটের আলোকিত মানুষগুলো এখানে আছেন, আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সর্বশেষ পাণ্ডুলিপির উত্তরোত্তর এবং সফলতা কামনা করি। আর আমাদের রুবি আপুর কাছে আমাদের চাওয়া থাকবে, যেভাবে আপনি লিখে যাচ্ছেন বাংলার কথা, বাংলার মানুষের কথা, আপনার সেই লেখা যেন অব্যাহত থাকে। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, আপনার হৃদয়ে যেন থাকে বাংলার মানুষ, বাংলার জল, বাংলার মাটি। ধন্যবাদ। ধন্যবাদ জেনারুল ইসলাম। এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি
জীবন কৃষ্ণ সরকার, কবি ও শিক্ষক। ধন্যবাদ ভাইকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে মঞ্চে কিছু ব্যক্তিত্ব আছেন যাদের কথা না বললেই নয়। এর মাঝে হচ্ছে কালাম স্যার। বিশেষ করে কালাম স্যারকে আমরা এই সিলেটে আমাদের লেখালেখি জগতে আমরা যারাই আছি এক প্রকার সবাই গুরু হিসেবেই দেখি। আর এছাড়াও হচ্ছে এইখানে আছেন বাসিত ইবনে হাবিব স্যার। তো আসলে ওনারা হচ্ছে আমাদের পথ প্রদর্শক বলা চলে। না একটু খুলে বললে জি। জি, তো আজকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে দুটি। একটি হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশনের 25 বছর পূর্তি উপলক্ষে, আর হচ্ছে আমাদের যুক্তরাজ্য থেকে আসছেন আমাদের একজন গুণীজন কবি গুলশানারা রুবি আন্টি ডাকি আমি। তো আসল কথা হচ্ছে পাণ্ডুলিপি হচ্ছে সিলেটের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান। আমি যখন এখানে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি তখন থেকেই আসলে আমার এই পাণ্ডুলিপির সাথে আমার একটা পথ চলা পরিচিতি বাইজিদ ভাইয়ের সাথে। তো পাণ্ডুলিপি যেই কাজটা করে এখানে হচ্ছে গিয়ে এখানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমি যা বুঝি। তার আপনারা একটা প্রমাণ পাবেন যে পাণ্ডুলিপির প্রত্যেকটা বই যদি আপনারা দেখেন তাহলে দেখবেন খুবই এখানে কোয়ালিটিফুল। তো এই যে একটা বিশেষ করে গুণগত মান সম্পন্ন বই, এর জন্য আসলে বাইজিদ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সিলেটের বিশেষ করে তরুণদেরকে যেইভাবে তুলে আনার জন্য প্রয়াস করেন এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তারপর হচ্ছে আমাদের আজকে কবি গুলশানারা রবির কথা বলবো। তো আসলে ওনার সাথে পরিচয় আজ থেকে প্রায় 7-8 বছর হবে। সত্যি কথা হচ্ছে গিয়ে এই যে আজকে এখানে সুনামগঞ্জ থেকেও আজকে যে এই অনলাইন থেকে পরিচয় হয়ে আমরা এখানে আসছি, এটা একমাত্র উনার এই যে মায়া সেটা আসলে উল্লেখ করার মতো না। আমি সত্যিকার অর্থে ওনাকে আমি একজন বাংলাদেশের শুধু সিলেট বা হবিগঞ্জের নয়, বাংলাদেশের একজন গুণী কবি ঔপন্যাসিক হিসেবে চিনি। তো আসলে ওনার বই আজকে হচ্ছে পাঠ নিয়ে আমি আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। উল্লেখযোগ্য যে বইগুলি আমাকে আসলে আকৃষ্ট করতে পেরেছে তার মাঝে হচ্ছে ভালোবাসার কমলা দিকে উপন্যাসটি। এরপর আছে লন্ডনী বধূর আত্মকথা। একজন ব্যক্তি বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে কিভাবে উনি আজকে সুপ্রতিষ্ঠিত হয়ে সুদূর যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশকে স্মরণ করে রেখেছে, এটা এই বইটা না পড়লে বোঝা যাবে না। স্মৃতির পাতা কাব্যগ্রন্থ, কিভাবে বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে পেরেছেন সেটা যদি আপনারা একটু যদি পড়েন তাহলে অবশ্যই বুঝবেন। তারপর উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ আছে কান্নার সুর। এই বইটা যদি পড়েন তাহলে কিভাবে একজন ব্যক্তির বাস্তব উপলব্ধি, কিভাবে সমাজের উপলব্ধিটা তিনি তুলে আনতে পারেন সেটা আপনারা বুঝতে পারবেন। তারপরে উল্লেখযোগ্যের মধ্যে আছে যুদ্ধ দিনের ভালোবাসা, স্বর্ণালী হৃদয়ে বর্ণালী প্রেম। অত্যন্ত একটি চমৎকার রোমান্টিক বই। এটা যদি পড়েন তরুণ পাঠকরা আশা করি অত্যন্ত প্রীত হবেন। এবং বাঙালির স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরব গাথা, এই যে বইটা আমি সম্পূর্ণ বইটা আমি পড়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যদি তরুণরা যদি এই বইটা যদি পড়ে তাহলে সত্যিকার অর্থে উপকৃত হবে। এইখানে বীর শ্রেষ্ঠদের 7 জন বীর শ্রেষ্ঠের না শুধু খালি আরো বাংলাদেশের বীর গাথা যারা লেখক আছেন তাদের সম্পর্কেও কিন্তু এখানে লেখা হয়েছে। এরপরেও আরো 3টা বই খুবই উল্লেখযোগ্য আমার কাছে মনে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই কুরুক্ষেত্রের সমাধি। এই বইটা আমাকে খুবই আকৃষ্ট করেছে।
এবং হচ্ছে হৃদয় পুরা আর্তনাদ। তো এই যে বইগুলা হৃদয় পুরা আর্তনাদ, এইটার মাঝে কিন্তু এই মনুষ্যত্বের শেখো কবিতাগুলির মাঝে আমার কাছে যেই কবিতাগুলি আকৃষ্ট, এগুলো হচ্ছে মনুষ্যত্ব শেখো, নিন্দুক তুচ্ছ, প্রাপ্তির প্রীতি, কবির দেখা বিজয়, মুক্তির হচ্ছে আনন্দ। এই যে কবিতাগুলি প্রত্যেকটাই কিন্তু সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বই। এরপরে আছে মাধুরী রাতের বাতায়ন কবিতা গ্রন্থ। এখানে একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে পথ শিশু, এরপর হচ্ছে প্রেম তরঙ্গ, এরপরে ঝরা বকুল, নারীর কথা, হেলায় যায় বেলা। হেলায় যায় বেলা কবিতাটা আমাকে খুবই আকৃষ্ট করতে পেরেছে। এটা অত্যন্ত একটা বাস্তব জীবন চিত্র আসলে ফুটে উঠেছে। তো এই সমস্ত বইগুলি আশা রাখি প্রত্যেক শ্রেণীর, শুধু কেবল বৃদ্ধ আর তরুণ নয়, প্রত্যেক শ্রেণীকে আকৃষ্ট করবে। কবি গুলশান আরা রুবি আসলে একজন শুধু কবি নয়, তিনি হচ্ছেন একজন সমাজসেবকও। উনার কিন্তু দানশীলতার কথা একটু আগে সাংবাদিক আলামিন আহমেদ সালমান কিন্তু বলে গেছে। এবং আমার একবার এই চোখের দেখা, প্রতি বছরই উনি বিশেষ করে ঈদ আসলে প্রত্যেক বছরেই মোটামুটি একটা বিগ অ্যামাউন্টে কিন্তু বিভিন্ন সাধারণ পরিবারে দান দক্ষিণা করে। আমরা শুধুমাত্র লেখক হিসেবে লিখে যাব আর আমরা সমাজের জন্য কিছু করব না, এটা কবি গুলশানরা রবির কাছে পেয়েছি। এরপরে দেখেন এই যে কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের কথা একটু আগে আমরা শুনলাম। এইখানে কিন্তু কবি গুলশান রবি কিন্তু আমাদেরকে প্রায় 5 শতাধিক বই এবং এখানে কিন্তু এই একটি স্টিলের সেলফও কিন্তু আমাদেরকে দান করেছেন, এটা উল্লেখ করার মতো। এবং আসলে সত্য শিকারের মধ্যে সুন্দর, আমরা আসলে উপকৃত হয়েছি। কবির জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করব। কবি গুলশান রবির কথা বললে আসলে কয়েক ঘন্টায়ও শেষ হবে না। উনি বিশেষ করে বাংলাদেশের প্রথিত যশা কবিদের হাত থেকে সম্মাননা বহুত পূর্বেই পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবি জসিমউদ্দিন পদক, এরপরে বীর প্রতীক কাকন বিবি সম্মাননা, অনলাইন লিটারেসি গোল্ডেন পদক, বঙ্গসভা পদক 2023, জাকব বর্ষসেরা কবি 2014, পদ্মকাব্য কাব্যশ্রেয় পদক সহ বিভিন্ন প্রকার সম্মাননা উনি পেয়েছেন। আমরা আসলে সত্যিকার অর্থে সিলেটবাসী গর্বিত উনার মতো কবি পেয়ে। আমরা চাই উনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আমরা সব সময় ওনার কাছ থেকে আরো সৃজনশীল লেখনীর মাধ্যমে সিলেটবাসী তথা সারা বাংলাদেশ তথা বাংলাদেশের সাহিত্য সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে, এইটুকু প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ জীবন কৃষ্ণ সরকার। সুধীবৃন্দ, আমরা সুদূর সিলেট থেকে কিন্তু মানসিকভাবে বেশ কয়েকজন তরুণকে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আবারও সিলেটে ফেরত যেতে হবে। তবে আমি ইয়াং মানুষ, আমি জার্নি সহ্য করতে পারি না, কিন্তু তারা খুব প্রাণবন্তভাবে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাই আমাদের উচিত প্রাণবন্তভাবেই আবার তাদেরকে নিয়ে সিলেটে চলা। তাই আমাদের বক্তব্যগুলো আমরা সংক্ষিপ্ত করব। সম্মানিত সুধীবৃন্দ, এর মধ্যে আমাদের শুভেচ্ছা বক্তব্যের পর্ব শেষ হয়েছে। এবারে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করবেন। সম্মানিত অতিথি হিসেবে প্রথমেই বক্তব্য প্রদান করবেন মফিক মোহাম্মদ, নাগরিক গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুটি কথা বলে বক্তব্য শেষ করব। এর মধ্যে লম্বা করিও না, লম্বা করার সুযোগ নাই। আমি ছোট মানুষ, শর্ট, আর কথা বলতে গেলে ওই শব্দ ভাণ্ডার আপনার থাকতে হবে, ওই ভাণ্ডার আমার নাই। সুতরাং বক্তব্য কথাতেই সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। আজকের অনুষ্ঠানের দুটি দিক, একটি হচ্ছে কবি গুলশান আরা রুবির গ্রন্থের পাঠ আলোচনা, আরেকটি রজত জয়ন্তী, বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের পাণ্ডুলিপি প্রকাশনার রজত জয়ন্তী। এই দুটি সম্পর্কে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। কবি গুলশান জানা ছিল না, কয়েকদিন আগে বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের কাছ থেকে জানা। গাড়িতে আসার পথে কিছু পড়া ওনার সম্পর্কে। আমার কাছে যেটা মনে হয়েছে, ওনার যে বইগুলার নাম অসাধারণ। উনি নামকরণ করেছেন মন যার শাওনের মেঘ,
মাধুরী রাতের বাতায়ন, এই তিনটাই আমি বুঝতাম। মাধুরী রাতের বাতায়ন, বর্ণালী হৃদয়ে স্বর্ণালী প্রেম। এই নামকরণ থেকেই বোঝা যায় একজন কবির, তার যে কবি মানুষ, তার যে লেখক মানুষ। এক কথা আমি ওনাকে বলতে পারি, উনি একজন সৃজনশীল, সম্পদে ভরপুর লেখক। কারণ তার 11টা গ্রন্থ, 11টা গ্রন্থের মধ্যে দেখলাম তার উপন্যাস আছে, তারপরে আপনার কবিতা আছে, উনি আবার গীতিকারও দেখলাম। তার মানে মোটামুটি উনি সাহিত্যের প্রায় সব শাখায় উনি বিচরণ করেছেন। একটু আগে ওনার সম্পর্কে আরো যেটা জানলাম, খুবই ভালো লাগলো, উনি একজন দানশীল ব্যক্তিত্ব। উনি অকাতরে দান করেন, অনেকের থাকলেও দান করে না, দানের হারটা ওনাদের খুব কম থাকে, এটা ভালো। তা আমি আশা করব কবিতার লেখনীর মাধ্যমে আর সম্পদও বিলিয়ে দিবেন মানুষের মধ্যে, যতটুকু দেওয়া যায় সমাজের উপকার্থে, দুটি উনি চালিয়ে যাবেন। দ্বিতীয়ত হলো বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই সম্পর্কে বলতে গেলে আসলে বলার শেষ হবে না। কি কারণে শেষ হবে না? অনেকে জানে যে উনি একজন প্রকাশক এবং লেখক। ওনার এই প্রকাশক এবং লেখক সত্তার বাহিরেও আমার কাছে যে সত্তাটা ওনার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে উনি একজন দক্ষ সংগঠক। কারণ আজকে মঞ্চে বসে আছেন কবি কালাম আজাদ স্যার, আছেন অ্যাডভোকেট বদুল আহমদ চৌধুরী, বারের পিপি, কত ব্যস্ত মানুষ। এখানে অবিভাই আছেন, আমার বাবু মামা আছেন, সবাই আছেন, যারা নাজমুল আনসারী ভাই আছেন, সবাই অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ত মানুষ। কিন্তু বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই ওনার ওই দক্ষতা দিয়ে, সাংগঠনিক দক্ষতা দিয়ে সবাইকে নিয়ে আসছেন এবং সারা দিন ব্যাপী প্রোগ্রাম। এটা সহজ কথা নয়, এটা একমাত্র বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের দ্বারা সম্ভব। উনি শুধু প্রকাশক নয়, আমি তো দেখি মাঝে মধ্যে এখানে বসি, উনার এখানে প্রায় সময় বসি, উনি লেখকও তৈরি করেন। কিভাবে তৈরি করেন? উনি অনুপ্রেরণার মাধ্যমে, একজন মানুষকে অনুপ্রেরণার মাধ্যমে লেখকে রূপান্তরিত করা যায়, সেটার বাস্তব উদাহরণ বায়েজিদ মাহমুদ ফয়সল। উনি অনেক লেখক তৈরি করেছেন, অনেক লেখক তৈরি করেছেন। আমি পাণ্ডুলিপি প্রকাশনের দীর্ঘজীবী হোক, উত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইও যেন এইভাবে আরো লেখক তৈরি করতে পারেন, তার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মফিক মোহাম্মদকে। সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদান করবেন অ্যাডভোকেট আব্দুল মুকিত ওবি, বিশিষ্ট কবি ও সংগঠক। অ্যাডভোকেট আব্দুল মুকিত ওবি, বিশিষ্ট কবি ও সংগঠক। ধন্যবাদ। বক্তব্য যারা দিবেন তারা মঞ্চে আছেন, বিশেষ করে জনাব কালাম আজাদ যেখানে আছেন, জনাব বাসিত ইবনে হাবিব আছেন এবং শাহাদাত আলিম নাজমুল আনসারী, তারা বক্তব্য রাখবেন। জনাব বদরুল আহমদ চৌধুরী আমাদের সম্মানিত মহানগর দায়রা জজ আদালতের পিপি সাহেব এখানে আছেন। আমরা অত্যন্ত সম্মানিত, তিনি এসেছেন শত ব্যস্ততার মধ্যেও। তার কারণ কি, তিনি কেন আসলেন? তিনি লেখক কবিদের ভালোবাসেন এবং লেখক কবিদের যারা ভালোবাসে তাদের মনটা অত্যন্ত চমৎকার, সুন্দর। লেখক কবিরা কিসে খুশি হন? ধন সম্পদ, টাকা পয়সা কিছুতেই না। তারা যদি একটি ভালো লেখা লিখতে পারেন এবং তার একটি লেখা যদি তার একান্ত দুঃখের মুহূর্তে তাকে আনন্দ দিয়ে যায়, তাহলেই তার লেখক জীবন সফল, সার্থক। কেউ এখন আসে না জীবনানন্দ দাশ হওয়ার জন্যে, কেউ আসে না রবীন্দ্রনাথ নজরুল হওয়ার জন্যে। সে আসে তার মনের অব্যক্ত কথাগুলো লিখে তার পদচ্ছিন্ন পৃথিবীতে রেখে যাওয়ার জন্যে। এবং পার্সোনালি দেখবেন, আপনার একটি ভালো লেখা যদি আপনাকে প্রশান্তি দেয়, তাহলেই আপনার লেখক জীবন সফল, সার্থক। তো আজকে বায়েজিদ মাহমুদ ফয়সল আমাদের নিয়ে এসেছেন। তার সঙ্গে আমার প্রায় 30 বছরের পুরনো সম্পর্ক এবং সেই তরুণ কিশোর থেকে আমি দেখেছি সে কিভাবে কিশোর থেকে তরুণ হয়েছে এবং
ধীরে ধীরে তার সময় অতিক্রম করছে। তা আমি খুবই খুশি, তার পাণ্ডুলিপি প্রকাশন 25 বছরে এসেছে। তো এই 25 বছরটা আমি দেখে এসেছি। তো আমি তার মাধ্যমে যে অনেক লেখক সৃষ্টি হয়েছেন দেশে বিদেশে। লেখকদের কাজ কি? সাহিত্য আমাদের কি দেয়? একের সাথে অন্যের ভাব বিনিময়ের সুযোগ, মেলবন্ধন সৃষ্টি করে দেয়। এই যে আজকে যে কবিকে নিয়ে আমরা কথা বলছি, গুলশান আরা রুবি, তার সঙ্গে আমি এসেছি সুদূর বিয়ানীবাজার থেকে, তিনি হবিগঞ্জ থেকে, কেউ হয়তো গোলাপগঞ্জ থেকে, কেউ হয়তো মৌলভীবাজার থেকে। এই যে বিভিন্ন জায়গার, কেউ সুনামগঞ্জ থেকে, এই যে বিভিন্ন জায়গার মানুষের মধ্যে, লেখকদের মধ্যে মেলবন্ধনের একটা সুযোগ ক্ষেত্র সৃষ্টি করে দেয় সাহিত্য। আর সেই সাহিত্যকে আপনার আমার সামনে উপস্থাপন করার কাজ হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশনের। অর্থাৎ আমি সবসময় বলি, লেখকের পাসপোর্ট হচ্ছে তার বই। আপনি আমেরিকায় যান, লন্ডন যান, এয়ারপোর্টে আপনাকে পাসপোর্ট দেখাতে হয় আপনার পরিচিতি দেওয়ার জন্যে। আর লেখক সমাজে আপনার পরিচিতি উপস্থাপন করে আপনার বই। সুতরাং আমি মনে করি যে গুলশান আরা রুবির অনেকগুলো পাসপোর্ট আছে, অনেকগুলো সন্তান আছে। আমরা আমাদের ব্যক্তি জীবনের ছেলে মেয়ের মতো আমরা মনে করি, লেখকের বইও তার একটি সন্তানের মতো। তো অনেক 11টি সন্তান, জানি না ব্যক্তি জীবনে তিনি 34 বই, ও মাই গড, 34টা অতিরিক্ত সন্তান তার আছে। ব্যক্তি জীবনে ছেলে মেয়ে কজন জানি না, কিন্তু 36 সন্তানের জননী তিনি, মাশাআল্লাহ। আরো 4, 40টা সন্তান তার। 40টা সন্তান কথা বলবে। আর আমরা আজকে সকাল 8টা থেকে বেরিয়েছি, আমরা হয়তো রাত 8টায় ফিরতে পারি না। যদি 8টায়ও যদি ফিরি, আমাদের 12 ঘন্টা আজকে শেষ। 12 ঘন্টায় যদি আমরা হিসেব করি তাহলে 720 মিনিট এবং 43,200 সেকেন্ড আমরা আজকে উৎসর্গ করছি। কার জন্যে? বায়েজিদের জন্য, গুলশান আরা রুবির জন্যে। ওই যে আমরা গান শুনি, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। তো আমরা আজকের দিনটা মনের খাতায় লিখে চলে যাব এখান থেকে। কিন্তু এই যে বদিউজ্জামান খান রোডে আমাদের স্মৃতিচিহ্ন থেকে যাবে, গ্রাম থেকে যাবে, আমাদের সময়টুকু থেকে যাবে, এই 43,200 সেকেন্ড থেকে যাবে এখানে, পরতে পরতে, হবিগঞ্জের পরতে পরতে থেকে যাবে। সুতরাং আজকে যে আমাদের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি হলো, সেটা যুগ যুগান্তরে কথা বলবে। মিষ্টি আমরা খাই, তো যে মিষ্টির আমরা বলি ছানার মিষ্টি, কারণ সেটা আমাদের গ্রাণ দেয়। তো যিনি সুন্দর করে কথা বলেন কালাম আজাদের মতো, তার বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে। আর যিনি সুন্দর সুমিষ্ট করে লিখেন, তার লেখা পড়তে আমাদের ভালো লাগে। তো আশা করি আমরা যে দীর্ঘ প্রবন্ধ শুনেছি, সেখানে গুলশান আরা রুবির সুমিষ্ট লেখার কথা আমরা উদযাপন করেছি। তা আমরা কে লিখতে পারে ভালো? আমরা যদি বলি যে ওই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর ব্যঙ্গে জেনাবি হারায়েছে দিশা। এই কথাটা যদি আমরা এভাবে বলি, চুল তার খালা উলা জাউলা, মুখ তার বা কিলা কিলা, ভাল লাগবো নি? এই একই কথা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তো সুতরাং লেখকরা হচ্ছে আপনাদের অন্য সবার চেয়ে আলাদা। আমরা বলি যে 100টা আগাছার চেয়ে একটি চারা গাছ যথেষ্ট। তো 100 জন সাধারণ মানুষের চেয়ে একজন লেখক উৎকৃষ্ট, সম্মানীয়। আমরা সব লেখকদের সম্মান করি এবং আমরা লেখকদের কাছ থেকে আরো ভালো ভালো লেখার যেভাবে প্রত্যাশা করি, সেভাবে বই যেন আমরা কিনি। আমরা সবাই প্রত্যাশা করি, গুলশান আরা রুবি লন্ডনী মানুষ, বই প্রকাশ করেছেন, তিনি আমাকে একটা বই ফ্রি উপহার দেবেন। বায়েজিদ মাহমুদ ফয়সাল আমার বন্ধু, ছোট ভাই, স্বজন, তার প্রকাশনী আছে, সে আমাকে একটা বই ফ্রি দেবে, সেটা ঠিক না। আপনি যদি গুলশান আরা রুবির একটা বই ক্রয় করেন, তাহলে তিনি যে আনন্দ পাবেন, লক্ষ টাকা দিলেও কিন্তু সেটা তিনি আর পাবেন না। সুতরাং আমরা সব সময় চেষ্টা করি
বায়েজিদ মাহমুদ ফয়সলকে 100 কাপ চা খাওয়ালে সে যতটা খুশি না হবে, একটা বই যদি আমরা কিনি সে আরো বেশি খুশি হবে। সুতরাং প্রকাশনীকে বাঁচিয়ে রাখার জন্য, লেখককে উৎসাহ দেওয়ার জন্য, লেখককে ধনী করার জন্য না, লেখককে উৎসাহ দেওয়ার জন্য তার বই আমরা যেন ক্রয় করি, অন্তত হলেও গায়ের মূল্যে 20% কম দামে, সেটা অনেক ভালো হবে। সুতরাং সবার জীবন আলোকিত হোক, সবাই ভালো থাকবেন এবং এই দুজনের জীবন পুষ্পে পুষ্পে আরো সুশোভিত হোক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অত্যন্ত চমৎকার এবং সুললিত বক্তব্য প্রদানের জন্য আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গেল আপনার বক্তব্য। এবারে বক্তব্য নিয়ে আসবে নাজমুল আনসারী, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। জনাব নাজমুল আনসারী, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। পাণ্ডুলিপি প্রকাশনের রজত জয়ন্তী, সুরিত আড্ডা এবং যুক্তরাজ্য প্রবাসী কবি ও ঔপন্যাসিক গুলশান আরা রুবির কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনা ও গুণীজন সম্মাননায় উপস্থিত সিলেট থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক এবং সুধীজন, আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই কারণে আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি। গুলশান আরা রুবি এবং পাণ্ডুলিপি প্রকাশনকে শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমি কোনোদিনই হবিগঞ্জে কোনো সাহিত্য অনুষ্ঠানে আসি নাই, এটাই জীবনের প্রথম। যদিও হবিগঞ্জ এসেছে এবং হবিগঞ্জ শহর সম্পর্কেও তেমন ধারণা নাই, আফসা ধারণা, হয়তো কোনো একদিন এসেছিলাম, ঠিক মনে করতে পারছি না। তা আজকে প্রথমত সাহিত্যের কোনো অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়ত হবিগঞ্জ শহর দেখার একটি সুযোগ এই উসিলায় পাওয়ার জন্য পাণ্ডুলিপি প্রকাশন এবং পাণ্ডুলিপি প্রকাশনের কর্ণধার বায়েজিদ মাহমুদ ফয়সল এবং গুলশান আরা রুবিকে, যাদের সূত্র ধরে আমরা এখানে আসতে পেরেছি, এর জন্য তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা বক্তব্য শুনেছি এবং গুলশান আরা রুবির প্রকাশিত গ্রন্থের উপরে একটি প্রবন্ধ শুনেছি। এই কারণে আমরা, এবং আমি যেহেতু তার বই পড়ি নাই, প্রবন্ধ থেকে শুনে বা এক নজর দেখে তার সম্পর্কে ধারণা পেয়েছি। আমি শুরুতেই তার যে বহুমাত্রিক লেখক সত্তা এবং তার প্রায় 36টি বই প্রকাশ, এটি চারটিখানি কথা নয়, এবং এই যে তিনি প্রবাসে থেকেও সংসারের বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে এর পাশাপাশি তিনি যে এতগুলো বই উপহার দিয়েছেন, এবং এটি বিভিন্ন মাত্রিক, যেখানে কবিতা, উপন্যাস, প্রবন্ধ, বিভিন্ন ধরনের বই আছে, এবং তার এই বইগুলার মধ্য দিয়ে তিনি আমাদের সমাজকে আলোকিত করেছেন, ব্যক্তি এবং সমাজকে তিনি আমাদের সচেতন করেছেন এবং সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার কবিতার মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার যে কাব্য প্রতিভা, সেই প্রতিভার জানান দিয়েছেন, এবং যতটুকু মনে হয়েছে তার প্রবন্ধ শুনে যে তিনি একজন রোমান্টিক এবং একজন আত্মজৈবনিক কবি। তার জীবনকেই তিনি তার কবিতায় প্রস্ফুটিত করেছেন। তা আমরা আশা করব তার এই সৃজনশীল সেই লেখনী তিনি অব্যাহত রাখবেন। দ্বিতীয়ত যে বলতে চাই যে পাণ্ডুলিপি প্রকাশন সম্পর্কে, পাণ্ডুলিপি প্রকাশন ইতিমধ্যে 25 বছর রজত জয়ন্তী উদযাপন করছে। সিলেটের যে কয়েকটি প্রকাশনী সিলেটের প্রকাশনা শিল্পে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং মানসম্পন্ন প্রকাশনার ক্ষেত্রে
তার প্রশংসা অর্জন করেছে, তার মধ্যে পাণ্ডুলিপি প্রকাশন হচ্ছে অন্যতম, যার মধ্য দিয়ে সিলেটের প্রকাশনা জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এবং অনেক তরুণ লেখক উৎসাহিত হয়ে তার বই প্রকাশ করেছেন। এর জন্য বায়েজিদ মাহমুদ ফয়সলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তার এই প্রকাশনী দিন দিন সিলেট তথা বাংলাদেশে প্রকাশনা শিল্পে উত্তর আরও বেশি অবদান রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ জনাব নাজমুল আনসারী, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। এবারে বক্তব্য প্রদান করবেন শাহাদাত আলিম, কবি ও শিক্ষক। শাহাদাত আলিম, কবি ও শিক্ষক। হবিগঞ্জের এই মনোরম পরিবেশে পাণ্ডুলিপি কর্তৃক আয়োজিত আজকের এই রজত জয়ন্তী ও শহীদ আড্ডা এবং প্রবাসী লেখক গুলশান আরা রুবির কাব্যগ্রন্থের পাঠ আলোচনা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বর্ষিয়ান কবি কালাম আজাদ, অনুষ্ঠানে উপস্থিত আইনজ্ঞের মানুষ, আইন অঙ্গনের মানুষ, কিন্তু রসবোধ সম্পন্ন আমার ছাত্র জীবনে দেখা মানুষ বদরুল আহমদ চৌধুরী পিপি, অনুষ্ঠানে উপস্থিত যে গ্রন্থ নিয়ে আজকে জননী বা জনক গুলশান আরা রবি, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের প্রাজ্ঞজন। আজকে রজত জয়ন্তী পালন করছে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপির এই 25 বছরে তার উত্থান পতনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম। এই দুর্গম পথে বায়েজিদ মাহমুদ ফয়সল কান্ডারির মতো এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছে এবং আজকে তার 25 বছর পূর্তি হচ্ছে, যেতে জেনে আমরা সকলেই আনন্দিত। এই বায়েজিদ মাহমুদ ফয়সল হাঁটি হাঁটি পা করে তার এই প্রতিষ্ঠানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের সাহিত্যাঙ্গনের মানুষ পাণ্ডুলিপির নাম জেনেছেন। এটা তার সাফল্য। আজকের এই সাফল্যের দিনে তাকে অভিনন্দিত করি এবং সিলেট থেকে আমরা তাকে অভিবাদন জানানোর জন্য এখানে আসছি। পাশাপাশি আজকে যে লেখকের গ্রন্থের উপর পাঠ আলোচনা হচ্ছে, তার গ্রন্থ পাঠের সুযোগ আমার হয়নি, দুর্ভাগ্য। গ্রন্থ পাঠ করলে অবশ্য গ্রন্থের ভিতরে প্রবেশ করা যেত এবং তার ভিতর থেকে আলোচনা করা যেত। যে বুকলেট আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেই বুকলেট পাঠ করে এটা বুঝতে পেরেছি যে তিনি একজন বহুমাত্রিক লেখক। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় যে লেখকরা সাধারণত একমাত্রিক হন, হয় ঔপন্যাসিক, না হয় গল্পকার, না হয় কবি, না হয় প্রাবন্ধিক। সব্যসাচী লেখক খুব কমই থাকেন এবং এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ প্রত্যেকটা সাহিত্যাঙ্গনের যে শাখা আছে সেই শাখায় বিচরণ করতে হলে বা একটা গ্রন্থ রচনা করতে হলে তার জন্য প্রস্তুতির দরকার এবং প্রস্তুতিটা পরিশ্রমের। সেই পরিশ্রম তিনি করেছেন এবং প্রবাসের পাউন্ড স্টার্লিংয়ের লোভ লালসা পরিত্যাজ্য এর মাধ্যমে তিনি সাহিত্যের মতো অনেকের দৃষ্টিতে অলাভজনক একটা শাখায় বিচরণ করছেন, মননশীলতায় বিচরণ করছেন। এর জন্য তাকে আমি অভিবাদন দিয়ে থাকি। সাহিত্যিকদের বলা হয় কথার প্রতারক, আল মাহমুদের ভাষায় কথার প্রতারক। তারা শূন্য থেকে শব্দ নিয়ে আসে এবং তারা
কখনো পাথরের ডেল খায়, কখনো তারা সর্পবেণী দেখে, আবার কখনো তারা গোলাপ ফুল পায় এবং তারা নারীর খোলাছুলো দেখে, এবং এভাবে তারা সাহিত্যের প্রতি যাত্রা করে এবং কিছুটা তারা অর্জন করে। এর জন্য তারা ম্যাগের উপরে কোঠাবাড়ি নির্মাণ করে। এটা হচ্ছে আল মাহমুদের ভাষায় কবিদের বর্ণনা বা সাহিত্যিকদের বর্ণনা। এই সাহিত্যিকরা এই কাজ করেন, সাহিত্যিকরা নিজেদের আনন্দের জন্য, নিজেদের সন্তুষ্টির জন্য তার সাহিত্যকর্ম রচনা করেন এবং অন্যকে আনন্দিত করার জন্য তা প্রকাশ করে থাকেন। আমাদের প্রধান উপদেষ্টা তার একটা বিখ্যাত বক্তব্য ইদানিং আমি পড়েছি, এটাকে একটু পরিবর্তন করে সাহিত্যের ভাষায় আমি যেটা বলতে চাই, মেকিং লিটারেচার ইজ হ্যাপিনেস, বাট মেকিং আদার পিপল হ্যাপিনেস বাই লিটারেচার ইজ সুপার হ্যাপিনেস। সেই সুপার হ্যাপিনেসের কাজটা করেন সাহিত্যিকরা। এই কাজটা গুলশান আরা রুবি করে যাচ্ছেন, করে যাবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, আমি অনেকটা গ্রন্থকে বৃক্ষের সাথে তুলনা করি এবং আমার কেন যেন মনে হয় যে এই গ্রন্থের সাথে বৃক্ষের একটা সম্পর্ক আছে, কারণ গ্রন্থের প্রত্যেকটা ইউনিটকে এক একটা পাতা বলা হয় এবং গাছ হচ্ছে পাতার সমষ্টি। একটা গাছ যেমন আমাদের ফল ফুল দেয়, আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র দেয়, আমাদের অক্সিজেন দেয়, আমাদের জন্য দূষিত কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, সেই কাজটা ইনডাইরেক্টলি গ্রন্থগুলা করে থাকে। গ্রন্থের মাধ্যমে আমরা গ্রন্থে ফল থেকে আস্বাদিত হই, ফুল থেকে সৌন্দর্য উপভোগ করি এবং আমাদের প্রয়োজনীয় খোরাক সেখান থেকে গ্রহণ করি। তো সেই কাজের জন্য সাহিত্যিক প্রতিষ্ঠান, সাহিত্য তৈরির প্রতিষ্ঠান পাণ্ডুলিপি এবং সাহিত্য যিনি সৃষ্টি করছেন গুলশান আরা রুবিকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। ধন্যবাদ শাহাদাত আলিম, কবি ও শিক্ষক। এবারে বক্তব্য প্রদান করবেন বাসিত ইবনে হাবিব, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। বক্তব্য নিয়ে আসছেন বাসিত ইবনে হাবিব, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি আজানের বিরতি দেব না চলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকের এই ঐতিহাসিক দিন আমি এই অর্থে বলবো যে সিলেট শহরের বাইরে আমরা মাঝে মধ্যে বিভিন্ন সাহিত্য প্রোগ্রামে যাই। এটা খুব কম হয়, আমার ক্ষেত্রে খুব কমই ঘটে। এই সুযোগটি তৈরি করে দিলেন সিলেটের গত 25 বছরের প্রকাশনা জগতে নিরলস কর্মী, লেখক, প্রকাশক ছোট বাইতুল্য বাইজিদ মাহমুদ ফয়সল। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা, শুভেচ্ছা নিবেদন করছি। সেই সাথে আজকের যে উপলক্ষ, আমাদের গুলশান আরা রুবি যে লেখক সুদূর ইংল্যান্ড থেকে এসে দেশে গ্রন্থ প্রকাশ করছেন এবং আজকে তার সেই শ্রমের ফসল হিসেবে এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। এই সুযোগ তৈরি করার ক্ষেত্রে তিনি যে অবদান রাখলেন সেটাকে স্বীকার করছি, তার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সিলেটের এক ঝাঁক তরুণ যুবা, সাহিত্য জগতে বিচরণশীল, মননশীল, অত্যন্ত খ্যাতিমান কবি, সাহিত্যিকবৃন্দ। সাহিত্য পাড়ার বাইরে যারা সাহিত্যকে পছন্দ করেন, সমাজ, ব্যক্তি, মানুষ জীবনের আনন্দকে নিয়ে বাঁচতে চান এবং অন্যকে আনন্দ দিতে চান, সেই জগতের একজন আলোকিত মানুষ হচ্ছেন আমার 30 বছরের পুরনো বন্ধু বদরুল ভাই, যাকে আমি মেসে থাকতে বলতাম, রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিতাম। পৃথিবীর এই মুখের মিছিলে
কোটা মুখ তুমি দেখেছ, এত যে বর্ষা রেখেছ জীবনে, কোটা রং ধনু এঁকেছ। আমাদের জীবনে অনেক বর্ষা আছে, অনেক ঝড় আছে, এগুলোকে অতিক্রম করে আমরা বেঁচে থাকি। গত বুধবার আমরা কবি মুকুল চৌধুরী, জাতীয় পর্যায়ে স্বীকৃত উঁচু মানের কবি, সিলেটের কৃতি সন্তান মুকুল চৌধুরীকে কবরে রেখে আসলাম। আজকে আমরা স্বাভাবিক জীবনের সাহিত্যের সাথে চলে আসছি, জীবন এরকমই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে রুবি নামটার মধ্যে সৃজনশীলতা আছে। যারা কত রুবি আছে, আমার বোনের নামও রুবি, অত্যন্ত সৃজনশীল বোন, আমেরিকায় থাকেন, কিছুদিন আগে গিয়েছেন। সেই যুগে ঠিক মতো লেখাপড়ার সুযোগ পেতেন এই রুবি, অথবা এই রুবিকে ছাড়িয়ে যেতেন। রুবি হচ্ছে চুন্নি, পান্না, পাথর, এমেরাল্ড, সেই তার নামের সাথে খুব সুন্দর এটা মিশে গিয়েছে। গুলশান, ফুলের বাগান, উর্দুতে গুল হচ্ছে ফুল, গুলশান আরা বিথি, তার নামের বিথি না, রুবি, তার নামের মধ্যে একটা কাব্যিকতা আছে। তো তিনি যে দেশে এখন থাকেন সেই তুলনায় বাংলাদেশ তো অত্যন্ত নিম্ন মানের একটা দেশ। তিনি এখানে না আসলে পারতেন, তিনি কবিতা না লিখলে পারতেন, তিনি উপন্যাস না লিখলে পারতেন, কিন্তু পৃথিবীর কোনো জ্ঞানী সচেতন মানুষ তার সব কিছু থাকার পরও, পার্থিব জাগতিক সব সুখের জন্য যা কিছু দরকার সব থাকার পরও সে সুখে থাকতে পারে না। বিবেক আল্লাহ যাকে দিয়েছে, চিন্তা করার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে, সে নিজের মধ্যে কোনোদিন সুখী হতে পারে না। হি অর শি অলওয়েজ থিংকস উইথ দ্য হ্যাপিনেস অব আদার্স। সে সবসময় অন্যের সুখ নিয়ে চিন্তা করে। আমাদের বিশ্ববিখ্যাত উপন্যাসিক লিও টলস্টয়, তার আনা কেরেনিনা উপন্যাস যারা পড়েননি পড়ে দেখবেন। প্রথম চরণ, এভরি হ্যাপি ফ্যামিলি রিজেম্বলস ইচ আদার, বাট ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। এই পৃথিবীর প্রত্যেকটি সুখী মানুষের, সুখী পরিবারের গল্প সমান। সুখের সংজ্ঞা খুব ছোট। কি? গাড়ি আছে, বাড়ি আছে, স্বামী আছে, সন্তান আছে, জমি আছে, ব্যবসা আছে, শিক্ষা আছে, সার্টিফিকেট আছে, জব আছে, ঐতিহ্য আছে, ঐশ্বর্য আছে। দ্যাটস ওয়াই খুব কমন। দুঃখী, পৃথিবীর কোনো দুই দুঃখী মানুষের গল্প সমান নয়। দুঃখ এত বৈচিত্র্যময়, এবং দুঃখ অতিক্রম করে যারা মানুষ তারা পৃথিবীর সেরা মানুষ। দুঃখ এক সময় মধুর হয়ে যায়। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্য টেল অফ স্যাডেস্ট থটস। আমাদের সবচেয়ে দুঃখের কথাগুলো আমাদের সবচেয়ে মধুর কথা বলে, কবি শেলি বলেছিলেন। এই চেতনা তার মধ্যে আছে বলেই তিনি কলমের সাথে আছেন। তিনি সুখী করতে চান, প্রেমের জগৎ দেখাতে চান যে দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য গুড ওয়ে, দিস ইজ দ্য ব্যাড ওয়ে। তিনি দেখলাম মোটিভেশনাল বইও লিখেছেন, তিনি ধর্ম, পরিবার এগুলোকে সংরক্ষণের জন্য বই লিখেছেন এগুলো, এবং তার বয়স অনুযায়ী বেশি লিখেছেন। যদি তার বয়স 50 থেকে 60-এর মধ্যে হয় আর 36টি বই যদি লিখে থাকেন তাহলে তিনি অনেক কিছু করেছেন। আমি বলবো শি ইজ এ প্রলিফিক রাইটার, প্রলিফিক, বহুপ্রযোজক, বহু গ্রন্থের তিনি জন্ম দিয়েছেন। এজন্য তার প্রতি আমি আলাদা একটা সেলিউট, শুভেচ্ছা, সালাম আমি তাকে জানাই। এই লেখা দিয়ে বাংলায় যেহেতু লিখছেন, তিনি বাংলাদেশকে দিচ্ছেন, তার দেশকে দিচ্ছেন। একটা সময় আসবে মূল্যায়ন হবে তার শ্রেষ্ঠ গ্রন্থগুলো। এজন্যে আমি তো তার বই পড়ে দেখিনি, বলবো এখন থেকে যা লিখবেন সেটা যেন শ্রেষ্ঠ গ্রন্থ হয়, কারণ শ্রেষ্ঠ বই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ চেতনার ফসল। এই কথাগুলো তিনি মনে রাখলে খুব সচেতনভাবে লিখবেন। আমি একটা বিষয়ে আলোকপাত করতে চাই। একটা বইয়ে আমি দেখছি যে একটা ছেলের বিয়ের ক্ষেত্রে তার চাচা বলছেন রাজাকারের মেয়েকে আনবো না, তিনি কথাটা ব্যবহার করেছেন। পরিপূর্ণ নলেজের কোনো মানুষ এই কথাটা আজকাল আর বলবে না। আমাদের আদালত পাড়া থেকে বিগত সরকারের সুর উঠেছে এই শব্দটি বাংলাদেশে যেন ব্যবহৃত না হয়। আমাদের জকিগঞ্জের কৃতি সন্তান মতিন সাহেবের ছেলে, কি নাম তার, সে ইয়েতে বলেছে, আমি বলবো ফ্যাসিস্ট শব্দটি বাংলাদেশে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেন ব্যবহার না করি। এগুলো ভালো শব্দ নয়। ফ্যাসিস্ট সরকার ইতিহাসে থাকবে, আমি আমার বন্ধুকে কখনো ফ্যাসিস্ট বলবো না, তার কর্মস্থলে গিয়ে বলবো না, ইয়ে বলবো না। তো এগুলো দিয়ে রাজাকার কোনো ব্যক্তির ইয়ে না, তার দলীয় সিদ্ধান্ত, তার ব্যক্তি, এই জন্য সে ব্যক্তি দায়ী নয়। সে একটা দল করেছে, ভুল করতে পারে, এই সমস্ত লেখা টিকবে না। আমি আপাকে ছোট করার জন্য বলছি না, পারফেক্ট রাইটার হতে হবে। পারফেক্ট রাইটারকে নিয়ে একটা পারফেক্ট সমাজ গঠিত হয়, এবং এটা আমার মৃত্যুর পূর্বদিন পর্যন্ত আমাকে লিখতে হবে, আমি সত্যের পক্ষে উচ্চারণ করব। এটা দিয়ে একজন রাজাকার যাকে বলছেন, সে যে আল্লাহর কাছে কান্না করে রাত্রি জেগে, সেটা কি আপনি জানেন? আওয়ামী লীগার বলে যাকে আপনি ঘৃণা করছেন, সে যে আপনার চেয়ে ভালো তাহাজ্জুদ গোজার, সেই খবর কি আপনার কাছে আছে? এই সমস্ত হীনমন্যতার ঊর্ধ্বে সমস্ত জাতিকে উঠতে হবে, না হলে ভালো কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তো আমি বাজিদ মোহাম্মদ ফয়সলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই, প্রাণময়তা জানাই আজকের লেখককে, যে এদের একজনের কলম আরেকজনের উদ্যোগ, আর আমরা সস্তা কিছু কথা বলার সুযোগ পেলাম। আজকে আমি দ্বিতীয় দিন হবিগঞ্জে সাহিত্যের বক্তব্য রাখলাম। আমি 15 বছর আগে শহীদুজ্জামান চৌধুরীর দাওয়াতে প্রেস ক্লাবে এসেছিলাম। আজকে শহরটি ভালো করে দেখলাম, আমার বন্ধু হাসান তাকে পেয়ে, সে একটা নামি দামি স্কুলের হেডমাস্টার, আমাদেরকে নিয়ে গেল। আমরা মেসমেট ছিলাম, আমি এবং শাহাদাত আলিম। তো বাড়তি পাওনা এই সুযোগ যারা করে দিলেন, আবারও তাদেরকে ভালোবাসা জানাই। সাহিত্য আমাদেরকে মহান করবে এবং আমার এমন একটি সমাজ আমরা তৈরি করতে চেষ্টা করব আমাদের কলম দিয়ে, যাতে কেউ কোনোদিন আমার লেখার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে না পারে। তার এই সৃজনকে, এই সেবাকে আল্লাহ যেন কবুল করুন, একজন মহান লেখক হিসেবে তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হন, এই দোয়া রেখে আবার ওই আজকের অনুষ্ঠানে আমার মতো নগণ্য ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য আমি বাইজিদকে মুবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব বাসিত ইবনে হাবিব, কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখন কোনো প্রকাশনীতে যাই বা বইয়ের দোকানে যাই, আমরা চারপাশে শুধু বই দেখতে চাই। সেই সাথে আজ থেকে 8-10 বছর আগে আমি যখন সিলেটে আসি, তখন থেকেই বাইজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের সাথে আমার পরিচয় এবং পাণ্ডুলিপি প্রকাশনীতে আমার নিয়মিত যাওয়া আসা। আমি যখন পাণ্ডুলিপি প্রকাশনে যাই, চারপাশে শুধু বই আর বই। স্বাভাবিকভাবে অসংখ্য ছেলের কাছে, যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, গ্যাজেট আছে, তার কাছে চারপাশে বই থাকা একটা দোকানকে খুব অবহেলিত মনে হতে পারে, কারণ তার বই এখন আর প্রয়োজন হয় না। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে, তার প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান ছিল না, কিন্তু তড়িৎ এবং চৌম্বকত্ব নিয়ে তিনি পৃথিবীকে যা দিয়ে গেছেন তা পৃথিবীর খুব কম বিজ্ঞানী দিতে পেরেছে। সেই মাইকেল ফ্যারাডে কাজ করতেন একটা বইয়ের দোকানে কাজ করতেন, বই বাঁধাই করতেন এবং সেখান থেকে একটা বই নিয়ে পড়তেন এবং পড়ে 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 তিনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জন দিয়ে তিনি পৃথিবীকে যা দিয়ে গেছেন, সেই অর্জন, সেই জাতির জন্য তিনি যা করেছেন তা পৃথিবীতে আজও অমর হয়ে আছে এবং যতদিন পর্যন্ত তাকে অন্য কেউ পেছনে না ফেলবে, ততদিন পর্যন্ত তার যে কৃতকর্মগুলো আছে সেগুলো মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সুতরাং চারপাশে বই, বইয়ের দোকান, বইয়ের প্রকাশনী, এরকম মাইকেল ফ্যারাডে আরো আগামী দিনের মাইকেল ফ্যারাডে তৈরি করবে, এই আশাবাদ আমরা রাখি। সম্মানিত সুধীবৃন্দ, বিজ্ঞানীর কথা যেহেতু আসছে, আরো একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন, ওনার কথাটা বলতে হচ্ছে এই কারণে, জি সুধীবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন জনাবা সৈয়দা হাসনা আক্তার, কবি ও সমাজকর্মী। পাণ্ডুলিপি প্রকাশনা রজত জয়ন্তী ও গুলশানারা রুবির পাঠ আলোচনা ও সুদীজন সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বৈকালিক শুভেচ্ছা। আমি আজ বায়েজিদ ফয়সলের দাওয়াতে এখানে এসেছি। বায়েজিদ সম্পর্কে আমি একটু বলতে চাই। বায়েজিদ আমার এলাকার ভাদেশ্বরের, আমি বলবো এক টুকরো রত্ন। ওর যা গুণাগুণ আমি দেখতেছি, সত্যি আমার কাছে একটা, আমারই সম্মান, ওর সম্মানে আমি যেমন সম্মানিত হচ্ছি। আমার এলাকার ছোট ভাই, ওর দাওয়াতে এখানে এসে আমি এত গুণীজনদের সাথে কথা হলো, পরিচয় হলো, এজন্য আমার নিজের কাছেই আজকের দিনটি খুবই একটি স্মরণীয় দিন। সিলেটের বাইরে আমারই কিন্তু আজকে প্রথম আসা। আর গুলশানারা রবির গ্রন্থ সম্পর্কে আমি একটু বলবো, যদি আমি ওনার কোনো পড়া আমার হয় নাই, আর আগের মতো পড়তেও পারি না এত বেশি ব্যস্ততার কারণে।
ওনার পাঠ যতটুকু শুনেছি সব দিকই চলে আসছে ওনার লেখার মধ্যে। আর সবচেয়ে ভালো লাগে আমার কাজ করেছে ওনার নামকরণ এত সুন্দর, এত যে আমাকে কিন্তু ওনার গ্রন্থ পড়ার জন্য আরো বেশি আগ্রহী করে তুলছে। আমি পড়বো ওনার লেখা সবগুলোই। আর সুদূর প্রবাসে থেকেই যে উনি ওনার লেখনী চালিয়ে যাচ্ছেন, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের গর্ব, কারণ সংসার জীবনে পা দিয়ে অনেকের প্রতিভা আমি দেখেছি হারিয়ে যায়। অনেক গুণ থাকে মেয়েদের মধ্যে, কিন্তু অনেকেই সংসারে ঢোকার পর আর কোনো কিছুতে থাকেন না। এটা একটা বিশেষ ওনার একটা আমি বলবো এটা একটা আগ্রহ, ওনার ইচ্ছা, এগুলি কিন্তু থাকতে হয় প্রত্যেক মানুষের মধ্যেই, তাহলেই মানুষ কিন্তু আগাতে পারে। আমি আজ বিশেষ কিছু বলবো না। উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান করবেন সৈয়দ কামাল আহমদ বাবু, লেখক ও গবেষক। সৈয়দ কামাল আহমদ বাবু, লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম। গুলশান আরা রুবির গ্রন্থের পাঠক্রম, আলোচনা ও পাণ্ডুলিপি প্রকাশনার রজত জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় কবি কালাম আজাদ সাহেব সহ মঞ্চে এবং অডিয়েন্সে যারা গুণীজন আছেন, সবাই প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসলে আমার আসার কোনো সময় ছিল না, ইচ্ছেও ছিল না, কিন্তু যখন বায়েজিদ মাহমুদ ফয়সল সাহেব টেলিফোন করে বললেন মামা আসতে হবে, এক ডাকে সাড়া দিলাম। কারণ বায়েজিদ মাহমুদ ফয়সল একজন বলছেন বাদেশ্বরের রত্ন, কিন্তু সেই রত্ন পারে সেই পাথরটাকে ঘষে মেজে আমরা আলোকিত করেছি মৌলভীবাজারবাসী। ওনার জীবনের 8 বছর, সম্ভবত 87 থেকে 95 অথবা 88 থেকে 96 বছর পর্যন্ত আমাদের বাড়িতেই ছিলেন। আমরা তার সহচর্য, তখনই তার প্রতিভার অনেক কিছুই আমরা দেখেছি। তিনি এক সময় একটা উচ্চ অবস্থানে যাবেন, সেটা আজকের অনুষ্ঠানে প্রমাণ করছে। বায়েজিদ মাহমুদ ফয়সল একজন প্রকাশক, প্রবন্ধক শুধু নয়, তিনি বিভিন্ন সংগঠনের একজন দক্ষ সংগঠক। তার সাংগঠনিক ক্ষমতা এই আছে। আমি হবিগঞ্জে ছুটে এসেছি মৌলভীবাজার থেকে। হবিগঞ্জ, কুয়াই, বিজনা, করঙ্গা নদী প্রসব করেছে অনেক রত্ন, যার মধ্যে হবিগঞ্জে 2জন প্রধান বিচারপতি, একজন বিচারপতি দেওয়ান নুর, গবেষক ইসমাইল তরফদার, দেওয়ান মাসুদুর রহমান চৌধুরীর মতন। গুলশান আরা রুবি হবিগঞ্জেরই, তাদেরই উত্তরাধিকারী একজন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি তার বই পড়িনি, একটা বই আমাকে দিয়েছিলেন বায়েজিদ মাহমুদ ফয়সল, কিন্তু খুব দেখার মতন সুযোগ হয়নি। বইয়ের নামগুলো দেখে আমার মনে হলো তিনি একজন সার্থক কবি। কবিতার ছন্দ সবার কাছে আসে না। 100টা বই পড়লে একটা বই কিছু অংশ লেখা যায়, 2টা অধ্যায়ের লেখা যায়। 100টা বই পড়লে একটা গবেষণামূলক বই অর্ধেক লেখা যায়। কিন্তু কবিতা আসলে হৃদয় থেকে বেশি ওঠে। তিনি একজন কবিও, বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কবিদের আমি খুব বেশি সম্মান করি, কারণ তাদের হৃদয় ভরা থাকে ভালোবাসায়। গুলশান আরা রুবি বাংলার মানুষের সাথে, বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিজকে বিলিয়ে দিয়েছেন, নিজকে বাংলার মানুষের সম্পর্কে জানার চেষ্টা করেছেন, যার কারণে তার প্রতিটি উপন্যাসে, যতটুকু দেখলাম প্রতিটি উপন্যাসে বাংলার কথা উঠেছে, বাংলার মানুষের কথা উঠেছে।
কাজেই একজন উপন্যাসিক হিসাবেও তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তিনি ইসলামিক মূল্যবোধের উপর যে বইটি লিখেছেন, এই বইটি আমি পাইছি, কিন্তু আমি খুব বেশিতে একটা গভীর গিয়ে পড়তে পারছি তা নয়, কারণ আমার 2-3টা কাজ চলমান, এর জন্য আমি সেটা পুরো পড়তে পারিনি। তবে মনে হয়েছে যে তিনি ইসলামেরও গভীরে ঢুকে ইসলামের মূল্যবোধের প্রতি সম্মান রেখে যে বই লিখেছেন, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পরবর্তী প্রজন্মের দৈনন্দিন জীবনে সেটা খুবই মূল্যবান। এজন্য আমি আবারও গুলশান আরা রুবিকে অভিনন্দন জানাচ্ছি এবং অনুরোধ করব তার কলম যেন থেমে না যায়। তিনি যেন বাংলার মানুষের জন্য তথা বাংলাভাষী মানুষ বিশ্বের যে যেখানে আছেন তাদের জন্য লিখে যান, এবং তার দীর্ঘই কামনা করে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সৈয়দ কামাল আহমদ বাবু, বিশিষ্ট লেখক এবং গবেষক। এবারই বক্তব্য প্রদান করবেন রাজিয়া নীলুফা আজাদ, কবি ও প্রাবন্ধিক। বক্তব্য নিয়ে আসছেন রাজিয়া নীলুফা আজাদ, কবি ও প্রাবন্ধিক। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমান এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যি আমি আনন্দিত। আমি সিলেটের মেয়ে, কিন্তু এই হবিগঞ্জের সাথে আমার একটা নিবিড় হৃদয়ের সম্পর্ক। আমি এই হবিগঞ্জের এই সুরমাপাড়ের মেয়ে এবং খোয়াইপাড়ের বউ। আর গুলশান আরা রুবি, ওনার পরিবারের সাথে আমার আত্মীয়তা আছে, যেহেতু আমার ছেলের বউয়ের সাথে ওনাদের পরিবারের আত্মীয়তার সম্পর্ক। ওনার সাহিত্যের জগতে প্রবেশ করার সুযোগ আমার হয়নি, কোনো বই ওনার পড়তে পারিনি আমি। আজ আসলাম অনুষ্ঠানে, ওনাকে চিনলাম, জানলাম, এবং ওনার বইগুলোর নাম আমার মনকে আকৃষ্ট করেছে। আমি আগামীতে ওনার একজন পাঠক হব, ওনার বইগুলো পড়ব, দেখব। এই হবিগঞ্জ জেলাটা মূলত শিক্ষা, সংস্কৃতি এসব দিক দিয়ে সেই যুগ যুগান্তরের পথ পরিক্রমায় একটা উল্লেখযোগ্য নাম। তাদের সুনাম সুখ্যাতি অনেক পুরানো। এখানে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি জন্ম নিয়েছেন। এই এলাকার শিক্ষার হার অনেক বেশি এবং সাহিত্য সংস্কৃতি চর্চায় সেই ঐতিহ্যটা অনেক পুরানো। গুলশান আরা রুবিকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে এই অনুষ্ঠানের জন্য যে বায়েজিদ মাহমুদ ফয়সল স্নেহভাজন করে দিয়েছেন, বায়েজিদ মাহমুদ ফয়সলের কাছে আমার অনেক ঋণ। আমার বইগুলো প্রকাশের ক্ষেত্রে যদি উনি সহযোগিতা না করতেন, একাকী পথ চলা একটি মানুষ আমি, আমার পক্ষে হয়তো সে কাজটা করা সম্ভব হতো না। কিন্তু দীর্ঘ 28 বৎসর বা 30 বৎসর লেখালেখি করেও যে বইগুলো আমি প্রকাশ না করে রেখে দিয়েছিলাম, অবশ্য অন্য দুটি প্রকাশনী সংস্থা থেকে 2টো বই বের করেছিলাম প্রথম দিকে, সেখানে আমি কিন্তু একটু কষ্টকর অভিজ্ঞতা অর্জন করেছি। কাজেই বই বের করার উৎসাহটাই আমার কমে গিয়েছিল। ফয়সলের সাথে যখন আলাপ হলো, ওখানে আসলাম, আন্তরিক পরিবেশে বই বের করার এবং যে সহযোগিতা ওনার নিকট থেকে পেয়েছি সেটা সত্যি স্মরণ রাখার মতো। এবং একজন লেখককে এগিয়ে যেতে, বই বের করতে ওনার অবদান আমরা সবাই স্বীকার করব। পরিশেষে আমি যেহেতু এখন আসরের আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়বেন, আমিও পড়ব। আজকের আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করে নেব। আমি গুলশান আরা আপাকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমি উপস্থিত সবাইকে জানাই মুবারকবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রাজিয়া নীলুফা আজাদ। এবারে বক্তব্য প্রদান করবেন জেসমিন করিম, 70-এর দশকের কবি ও সিনিয়র ব্যাংকার। বক্তব্য নিয়ে আসছেন জেসমিন করিম, 70-এর দশকের কবি ও সিনিয়র ব্যাংকার। এটা আসসালামু আলাইকুম। এই উপস্থিত সমস্ত জ্ঞানী গুণীজন, আমার অগ্রজ এবং আমার অনুজ সকলকে আমি এই সুন্দর একটা পরিবেশে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা কি কারণে অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু সবাই জানেন, বারবার আমি বলতে আর চাচ্ছি না। কারণ আমি যখন এখানে আসি তখন গতবারের অনুষ্ঠানের মতন ভেবেছিলাম এটা একটা কবিতা পাঠের আসর হবে এবং গান টানের হবে। আমার মনের প্রস্তুতি ওরকমই ছিল, কিন্তু বক্তৃতা দেওয়া বা যে আমাদের যেই প্রবাসী কবির সম্বন্ধে আলোচনা হলো, ওনার সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো ছিল না, জ্ঞান ছিল না, কাজেই ওইদিকে আমি যাই না। আমি গতকাল রাতে ছোট্ট দুটা কবিতা লিখেছি, আমি এটা পড়েই চলে যাব। হাওয়ায় হাওয়ায়। আমি তো বেকার কবি এক, মননের পলিমাটিতে স্বপ্নের বীজ বুনি, খোলা আকাশের নিচে হাওয়ায় হাওয়ায় গাছে গাছে পাখিদের গান শুনি। আমার বসতি নেই, বাসা বুনতে চাই গাছের ডালে শিল্পী বাবুয়ের মতো, সমুদ্র গভীরে মণিমাণিক্যের ভাণ্ডার থেকে তুলে আনতে চাই হীরকখণ্ড শত। জোয়ারের জলে ভেসে গেছে কবে হাঁড়ি কুড়ি থালাবাটি, ছিন্নমূল মানুষের ভিড়ে আমি একজন নিরল শুধু হাঁটি। খুঁজে ফিরি কোথা থেকে কোন কোকিলের ডাক আসে, কোন জল থরথর নদীতে এখনো বেনির মালাটি ভাসে। শিশির সকালে ঝরে পড়া ফুল গন্ধ বিলায় তবু, শাওন ভাদরে রিমঝিম সুর থামবে না জানি কভু। আমার মনের কল্পলোকেতে দেখি পুষ্পের হাসি, ঘুমে জাগরণে ভেসে আসা সুর আমি বড় ভালোবাসি। আমার দ্বিতীয় কবিতা কবি। আমি কখনোই শেষ হব না, ফুরাবো না, যুগে যুগে কালে কালে আসবই ফিরে। আমার তমসার ঘন অন্ধকার ভেদি নতুন প্রভাতের আলো নিয়ে তোমাদের নীড়ে। বিশ্বাস করো প্রতি নিঃশ্বাসে আমি ভালোবাসি তোমাদের এই পুরাতন পৃথিবীরে। আসবো তোমাদের হাটে বাটে তোমাদের সুখ নীড়ে, ভেদ করে ঝাপসা কুয়াশার কুহেলিকা, পথে পথে হেঁটে যাওয়া মানুষের ভিড়ে, ঝরে পড়া শেফালির অশ্রু সজল দিঠি মেলে, হেঁটে আসবো যুগে যুগে বারবার তোমাদের ভালোবাসা পেলে। ছুটে আসবো তোমাদের আনন্দে, তোমাদের কষ্ট ক্লিষ্টতার দিনে, ফাগুন হাওয়ায় নিজেকে লুকিয়ে রেখে দাদরা কিংবা ইমন কল্যাণের রাগে বেঁধে নিয়ে হৃদয়ের বিনে। বিশ্বাস করো প্রতি নিঃশ্বাসে আমি ভালোবাসি তোমাদের এই পুরাতন পৃথিবীরে। খুব চমৎকার একটি কবিতা শুনছিলাম। ধন্যবাদ জেসমিন করিম, কবি ও সিনিয়র ব্যাংকার। এবারে বক্তব্য নিয়ে আসছেন জাহানারা জায়গিরদার, কবি ও সমাজকর্মী। বক্তব্য নিয়ে আসছেন জাহানারা জায়গিরদার, কবি ও সমাজকর্মী।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানটি দু পর্বে সাজানো হয়েছে। একটা রজত জয়ন্তী, পাণ্ডুলিপি প্রকাশনের রজত জয়ন্তী, অন্যটি গুলশান আরা রুবির গ্রন্থের পাঠ আলোচনা। বায়েজিদ মোহাম্মদ ফয়সলের সম্বন্ধে সবাই জানেন। উনি প্রকাশক, সংগঠক এবং নতুন এবং নতুনদের টেনে এনে উনি যে একটা সাহিত্যের দিকে এগিয়ে নিয়ে আসার প্রেরণা যোগান। আমি উনার এই প্রেরণাকে অত্যন্ত আনন্দ অনুভব করি, কারণ অনেকে সেই সুযোগ এবং সুবিধা পায় না। বায়েজিদ মোহাম্মদ ফয়সল অনেক কঠোর পরিশ্রমী এবং ওনার যে সাহিত্যের প্রতি যে অনুরাগ আমাকে সত্যি আনন্দ দেয়। আর এইখানে এসে কবি গুলশান আরা রুবির সাথে আমার পরিচয় হলো। ওনার কবিতা আমি পড়েছি আর কবিতাগুলো ভালোই লাগলো, আগে পড়েছি, কিন্তু বইগুলো আমার পড়া হয়ে ওঠেনি, আমি পড়ব। আর ওনার সম্বন্ধে এখানে এসে অনেক কিছু জানলাম। আশা করি বায়েজিদ মোহাম্মদ ফয়সল আজ 25 বছরে পদার্পণ করেছেন এবং গুলশান আরা রুবি উনি অনেকগুলি গ্রন্থের প্রণেতা। ওনারা এগিয়ে যাবেন। বিদেশে থাকলে দেশে শেকড়ের প্রতি আরো বেশি টান হয়। আমি নিজে দেখেছি, আমি যখন বিদেশে থাকি তখন দেশের চেয়েও বেশি দেশের বাইরে থেকে আরো বেশি অনুভব করেছি দেশের কথা। আমি থাকতে পারিনি। আর বিদেশের মাটিতে আমি দেখেছি অনেকে মানে দেশের প্রতি কি আকুল, সেটা আমি প্রায় মানুষের মধ্যে দেখেছি। ওরা কিন্তু দেশের প্রতি ভালোবাসা নিয়েই বিদেশের দিন কাটায়। কাজের জন্য নিজের দেশের প্রতি অনেক সম্মান নিয়ে আসেন। আমাদের দেশের প্রতি ওনাদের টান, শিকড়ের প্রতি অনেক টান। আমি নিজেই থাকতে পারি না। কবি গুলশান আরা রুবির আমি দেখলাম অনেকগুলো বই। উনি প্রবাসে থেকেও দেশের কথা ভাবেন, দেশের কথা চিন্তা করে উনি অনেকগুলি গ্রন্থ লিখেছেন। সবাই আশা করি আরো লিখবেন, এগিয়ে যাবেন। আমরা ওনাদের কাছে অনেক কিছু আশা করি। সবাইকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ জাহানারা জায়গিরদার, কবি ও সমাজকর্মী। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সালেহ আহমদ, কবি ও গল্পকার। বক্তব্য নিয়ে আসছে সালেহ আহমদ, কবি ও গল্পকার। আসসালামু আলাইকুম। পাণ্ডুলিপির 25 বছর আমাদের যে উচ্ছ্বাস, আমরা প্রাণ থেকে বায়েজিদ মাহমুদ ফয়সালকে যে দোয়া করেছি, যে ভালো ভালো কথাগুলো বলেছি, আমার মনে হয় আমরা কেউ ভুল কিছু বা অতিরঞ্জিত কিছু বলিনি। আসলেই বায়েজিদ বাংলাদেশের একজন মুক্তা। আর গুলশান আরা রুবি
সবাই বলেছেন তার বই কোনো সমালোচকের বা আলোচকের হাতেই পড়েনি, তবে না পড়লেও একটা জিনিস, যে প্রবন্ধটা এখানে পড়া হয়েছে তার নামে, এটুকু বোঝা যায় যে তার লেখাগুলো জীবন ঘনিষ্ঠ, তিনি অতি ভালো একজন মানুষ, তার লেখার স্টাইলটা খুব সরল, এবং তিনি যা দেখেন বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটে তা তাকে আলোড়িত করে এবং খুব সুন্দর করে তিনি তা বলে যেতে পারেন। এই যে বাসিত বলেছেন যে রাজাকার শব্দটা, এটা কিন্তু আমার মনে হয় না যে একটা লেখকের দায়িত্ব হলো, বিশেষ করে উপন্যাসিক, কথা সাহিত্যিক, যা সমাজে ঘটে তা তুলে ধরা, তারপর সেটা ভালো মন্দ আমরা জাজ করব। একটা নোংরা সমাজ, যখন কথা সাহিত্যিক একটা নোংরা সমাজের উদাহরণ দেন, অকথ্য গালিগালাজও ডায়ালগের মধ্যে চলে আসে। আমার মনে হয় এগুলো সরল বিবরণ থাকা উচিত। এগুলো এক সময় 100 বছর পর, 50 বছর পর বা 30 বছর আগেও যদি আমি একটা লেখায় পড়ি যে 1 কেজি চালের দাম ছিল 12 আনা, ওটাই হলো একটা কথা সাহিত্যিকের কাজ। একটা ডায়ালগে ছিল, তুই 1 টাকা খরচ করে ফেললি, 12 আনাই চাল কিনতে চলে গেল। ওই ডায়ালগটাই বুঝে গেলাম যে 1970 সালে চালের কেজি ছিল 12 আনা। এগুলোর দরকার আছে। আর রুবিকে বলি, আপনাকে ঢুকে যখন পরিচয় হলো আমি বলতে চেয়েছিলাম যে আপনাকে অনেকগুলো প্রশ্ন করব, তো প্রশ্ন করার সুযোগ নাই কারণ সময় অল্প। তো আজ থেকে প্রায় 30 বছর আগে আবিদ আদেদ মারা গেল কবে, ওর 50তম জন্মদিন আমি স্পন্সর করেছিলাম। আমার কোম্পানির নাম ছিল লয়াং ইমাজ। ওখানে আল মাহমুদ আসছিলেন, কবি ফজল শাহাবুদ্দিন। তো তর্কে তর্কে ওদের প্রশ্ন করা হয়েছিল আর কি। দুইজন খুব, আল মাহমুদ তো অনেক বড় কবি, ফজল শাহাবুদ্দিন মনে করতো তার চেয়েও বড় কবি। এই দুইজনের একটা ঝগড়া লাগাই দিয়ে আমরা খুব মজা পাচ্ছিলাম। আমরা তখন আরো অনেক তরুণ আর কি। ওই কথাটা মনে করে আপনাকে কিছু প্রশ্ন করব ভেবেছিলাম, কিন্তু সময় আমাদের পক্ষে নয়। এখন আমাদের সবারই খুব তাড়াহুড়ো আছে। আপনি ভালো থাকেন, আপনি একজন সুচিন্তক, আপনার মধ্যে ধর্মভীরুতা আছে, ভালো মানুষের যা যা গুণ আছে তার আপনার বাইরের অভাবেই সেটা আমরা বুঝতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সালেহ আহমদ, বিশিষ্ট কবি ও গল্পকার। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, দেশ বরেণ্য কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ। বক্তব্য নিয়ে আসছেন দেশ বরেণ্য কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট গুণী বৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে দুটো কথা চিন্তা করছিলাম আপনাদের সাথে শেয়ার করবার জন্য, কিন্তু ওই যে দেশ বরেণ্য কবি বলে আর কি আমার পুরো পাম্প ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমি ইয়ে হয়ে 2 জন থাকে, 3 জন থাকে, কিন্তু লিখে হাজার হাজার মানুষ। আর এই যে কবি যারা, তারাও বহু কবিরা লেখেন, তার মধ্যে কয়েকটা কবিতা হয় সবই। তো এই কথার প্রেক্ষাপট হচ্ছে যে আজকে আমরা যার বইয়ের প্রকাশনা নিয়ে আলোচনা করতে এসেছি, গুলশান রুবি, তার 36টা বই বেরিয়েছে। তো 36টা বই যার বেরিয়েছে তার সম্পর্কে কথা বলার অধিকার কি আমার আছে? আমি মনে করি নাই। কথা না বলে যেটা বলা দরকার, তাকে সম্মাননা জানানো, সালাম জানানো, যে আপনি আমার বড় মেয়ের বয়সী বা তার চেয়ে একটু বেশি বয়স হবে, তারপরে আপনার 36টা বই। আমি দাবি করি একসাথে আমার 9টা বই বেরিয়েছিল, আর তারপরে 4টা বই বের হয়েছে বা 5টা বই বের হয়েছে, মোটামুটি 14টা দাবি করি, কিন্তু আসলে 14টা না 5টা, 4টা আর 1টা। তো 4টা বইওয়ালা এখন 36টা বইওয়ালার ব্যাপারে কি ইয়ে করবে? আপনি যে কাজটা করেছেন
এই আলোচনার মাধ্যমে যেটা বুঝেছি যে একজন লেখকের যে থাকে, যে চাওয়া থাকে, সেই চাওয়াটি আপনি পূরণ করে ফেলেছেন। আপনি আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। আপনি যদি আর একটি কলম না লিখেন তাহলে সিলেটের শ্রেষ্ঠ লেখকদের আপনি একজন। কিন্তু আমি যেটা বলবো, পুরো মানুষ হয়তো ভুল করে বলছে, আপনার শিক্ষকও, আমি বলবো আল্লাহর বাস্তে যতদিন বেঁচে আছেন আপনার কলমটাকে জিইয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনি জাতিকে অনেক বেশি দিয়ে যেতে পারবেন। এখানে ছোট্ট একটি আলোচনা হয়ে গেছে, বাসিত ইবনে হাবিব একটা শব্দ নিয়ে আপনারা আলোচনা করছে। আবার যে সাহিত্যের প্রেক্ষাপটে যে আলোচনাটা সালেবাই করছেন, এটাও কিন্তু একেবারে সত্য, যে সমাজের চিত্রটাকে যথার্থভাবে রিপ্রেজেন্ট করা বা তুলে ধরা। উপন্যাসে যে অঞ্চলের চরিত্র, সেই অঞ্চলের ভাষায় যদি নায়ক বা নায়িকা কথা না বলে, তাহলে কিন্তু সেটা সুষ্ঠু উপন্যাস হতে পারে না। তো এই জন্য আপনার সমস্ত কাজের প্রতি আমি সম্মান জানাচ্ছি, স্বীকৃতি জানাচ্ছি, এবং আমি চেষ্টা করব আপনার বইগুলো সংগ্রহ করে পড়া। আমি হবিগঞ্জবাসীকে বলবো, আপনাদের এই রত্নকন্যাকে আপনারা দয়া করে সম্মানিত করুন। আমি জানি না, আমরা তো 12-14 জন সিলেট থেকে আসছি, এরপরে আপনারা কয়জন আসছেন। যারা না আসছেন তারাও যদি শুনেন আমার কথাটা, তাহলে করব যে দয়া করে আপনাদের শ্রেষ্ঠ সন্তান যারা, তাদেরকে সম্মানিত রাখবেন। কারণ সম্মানিত না করলে আপনারা সম্মানিত হতে পারবেন না। সম্মানই সম্মান আনে। সম্মান পাওয়ার একমাত্র শর্ত হচ্ছে সম্মান দেওয়া। আমি আমার ভাইকে 5-6 দিন আগে বলছিলাম যে ডোন্ট বি জাজমেন্টাল। সকল মানুষের জন্য জাজমেন্টের একটা নিজে যদি বিবেচনা বা একটা রায় দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা ভুল হবে। মানুষ বিচিত্র, মানুষের নাই। তো আমি এই ক্ষেত্রে এই প্রকাশনা সভায় দাঁড়িয়ে যেটা বলবো, যে গুলশানা রুবি, আগেই বলে ফেলেছি আমার কন্যার বয়সী, যদিও একটু বয়স বেশি হবে আমার প্রথম কন্যার চেয়ে, তারপরেও আপনার কাছে আমি এখানে আপনার যে সাহিত্যের মানে রোমান্টিসিজমের আপনি উপন্যাস লিখছেন, তারপরে কিন্তু এই যে ইসলামী যে কয়েকটা লিখছেন, আমরা যখন সংকটে আছি, এই উম্মা বলে একটি শব্দ, যেটা মোল্লারাও এখন বলে না, যে উম্মা, মুসলমান, বাঙালি মুসলমান, অমুক তমুক, তার উপরে একটি শব্দ আছে, সেটা উম্মা। দয়া করে উম্মাকে রিপ্রেজেন্ট করুন। এই উম্মাকে রিপ্রেজেন্ট করার মতো মুমিনা আমরা পাচ্ছি না, শুধু এই দেশে না, গোটা দুনিয়ার প্রেক্ষাপটে। দয়া করে এই যে ইসলামী সাহিত্য আপনি যে গবেষণা করছেন বা যে আছে, আল্লাহ যে যোগ্যতা আপনাকে দিছে, এই জন্য আপনার প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনার কলমটাকে ইসলামের পক্ষে দয়া করে রাখুন, দয়া করে রাখুন। কারণ আজকে পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি, যিনি একটি সভ্যতার জনক, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মতেরা সবচেয়ে বেশি নিগৃহীত এবং নিপীড়িত এবং অত্যাচারিত, তাদের পক্ষে আপনার কলমটাকে জাগ্রত রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আমার ভাই বাজিদ মাহমুদ ফয়সল, তাকে কতদিন থেকে চিনি সেটা বড় কথা না, তাকে এখন যে অবস্থায় দেখি, সিলেটের শ্রেষ্ঠতম মানুষদের মধ্যে তিনি একজন, সৃষ্টিশীল মানুষদের মধ্যে। আমি একটু আগে বলেছি যে বিষয়টা হচ্ছে যে যাদের বই কোনোদিন বের হতো না, তাদের বই তার হাত দিয়ে বের হয়েছে এবং ভালো বই বের হয়েছে। আমি প্রমাণ হিসেবে বলছি যে আতাউর রহমান পীর সাহেবের যে রাসূলুল্লাহ ইসলামের জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, কিংবা ইসলামের মর্মকথা কি আপনার কি বলেছে, আচ্ছা, এবং বহুজন আছেন যাদের হয়েছে। আমি এখানে আনন্দিত হয়েছি যে আজকে আমাদের এই বোনের যে গুলশানা রুবির যে 11টা বই তার হাত দিয়ে বেরোচ্ছে 36টার মধ্যে, এটাও কিন্তু কৃতিত্বতা। কারণ উনি যে লন্ডনে থেকে সিলেটের একজনকে বিশ্বাস করতে পেরেছেন এবং সেই বিশ্বাসের মূল্য তিনি দিতে পেরেছেন, এইখানেই তার মূল্যায়ন। তার তিনি শতায়ু হন, তার এই প্রকাশনা শতায়ু লাভ করুক, হাজার বছর লাভ করুক। যে পাণ্ডুলিপি প্রকাশনা, এটার নামটাই আমাকে মুগ্ধ করে। পাণ্ডুলিপি প্রকাশন, এই নামটা, এই পাণ্ডুলিপিকে জীবন্ত করার যে সংগঠন, সেটার নাম হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন। তো এটাও স্থায়িত্ব লাভ করুক, আমি তার প্রতি সম্মাননা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন। এবং এই মানসিকতা, এই যে আমাদের মতো সাধারণ মানুষকে, আমি আমার কথা বলছি, সবাইকে না, সিলেট থেকে যারা আছেন তারা সবাই বিশিষ্ট মানুষ, কিন্তু আমি এক কলেজে মাস্টারি করি, আমাকে ডেকে এনে একেবারে এখানে আপনাদের সামনে হাজির করা, এই যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়ের দান করুন। আর আপনারা সবাই সাহিত্যকে ভালোবেসে যারা আসেন,
তাদের সবার প্রতি আমার সম্মাননা। সম্মানের একটি শর্ত হচ্ছে আপনি সম্মানিত মানুষের কাছে যদি বসেন আপনি সম্মানিত মানুষ, সম্মানিত একটি অনুষ্ঠানের কাছাকাছি আপনি যদি যান তাহলে আপনি সম্মানিত মানুষ। কিন্তু সম্মানিত মানুষ, সম্মানিত অনুষ্ঠান, সম্মানিত সংগঠনের দূরত্বে যারা অবস্থান করেন তারা কখনো সম্মানিত হতে পারেন না, এটা সম্ভব নয়। এই জন্য আসুন আমরা এই যে সাহিত্য সাধনার ক্ষেত্রে যে সমস্ত মানুষরা আছে তাদেরকে খুঁজে বের করে এইভাবে সম্মাননা প্রদর্শন করি। আমরা যদি সম্মাননা প্রদর্শন করি তথাকথিত বই কিনেও নয়, হ্যাঁ, যদি আমরা শুধু তাকে ধন্যবাদ জ্ঞাপন করি, লেখার জন্য উৎসাহ দান করি। একটা কথা যে আল কোরআনের একটা অর্থ হচ্ছে অনুপ্রেরণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে মানুষকে অনুপ্রাণিত করেছেন দ্বীনের পথে, আখিরাতের পথে। তো আর আমি বিশ্বাস করি যারা লেখালেখি করেন তারা ভালোবাসার চাষ করেন, তারা প্রেমের কথা বলেন, মানুষের সৌহার্দ্যের কথা বলেন। এবং এইখানে আমি একটা মূলনীতির কথা বলে আমার কথা শেষ করবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মূলনীতি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ঢুকে গেছে। অতএব আমরা এই যে এরা কাফির বলে এদেরকে যেন দূরে সরিয়ে না দিই, এদেরকে ভাই বলে যদি কাছে ডেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহের রিপ্রেজেন্ট করতে পারি একটুও, তাহলে আশা করা যায় আমার মাধ্যমে একজন মানুষ আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর পথে হতে পারে, রুজু হতে পারে। তো এটা আমাদের মধ্যে একটা হইলো যে অমুক মরছে, এই যে কি ফ্রান্সিস মারা গেছে, পোপ ফ্রান্সিস, একেবারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা বলে অনেকে পোস্টার দিছে। হ্যাঁ, এটা কিন্তু ইসলাম না, এটা কিন্তু দিন না। আল্লাহ রসুলের হচ্ছে যে তোমরা বিধর্মী যারা আল্লাহকে গালাগালি করে তাদেরকেও তোমরা গালাগালি করো না, তার নাহলে আরো উৎসাহিত হবে। তোমাদেরকে তাদের পূজ্যকে তোমরা করো না, অপমান করো না বা গালাগালি করো না, তাদের যারা দেবতা বা তাহলে তারা তোমরা তোমাদের আল্লাহকে করবে। এই জন্য আমরা যেন ভালোবাসার সাথে কথা বলি এবং আমাদের কলম যেন ভালোবাসার আমন্ত্রণের সাথে যায়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক কালাম আজাদ সাহেবকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানটি যাকে কেন্দ্র করে আয়োজন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি গুলশান আরা রুবি। গুলশান আরা রুবি